ঠিক আছে, ছোট্ট করে খালি বলে দেওয়া, অত ডিটেলস যাওয়ার কোনো দরকারই নেই। মানে কি থাকলে কি বলবো এটাই জানা দরকার, যেটা আগের দিন বলছিলাম। আচ্ছা, এটা যাওয়ার আগে অন্য জিনিস একটা বলে দিই। এটা থেকে পিসিভি, ওই আরেকটা নাম হচ্ছে হিমাটোপিট। পিসিবি কথাটার মানে হলো প্যাকড সেল ভলিউম। আমি যখন একটা টেস্ট টিউবে ব্লাড নিচ্ছি, এটা তো ব্লাড আছে, এই ব্লাডটাকে যদি আমি কিছুক্ষণ মানে করে দিই, সেন্ট্রিফিউজ যদি করা যায়, এখানে মেনলি আমার কি আছে, আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লেটলেট আছে, আর প্লাজমা আছে বাকিটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি যদি এটাকে সেন্ট্রিফিউজ করা যায় তাহলে কি হবে, সব থেকে যেটা ভারী জিনিসটা নিচে জমা পড়বে। ঠিক আছে, তো একটা হয় যে একটা পোর্শনে কি হবে, যে আরবিসির ভলিউমগুলো আমি পেয়ে যাব। মানে প্যাকড সেল ভলিউম পিসিবি বা হেমাটোপিট কথাটা মানে হচ্ছে যে 100 ml ব্লাডের মধ্যে, ঠিক আছে, মানে 100 ml ব্লাডের মধ্যে যে আমি স্যাম্পেলটা নিয়েছি তার মধ্যে আরবিসি কতটা ভলিউম অকুপাই করছি, মানে 100 ml ব্লাডে আরবিসির ভলিউমটা কত, সেটা প্যাকড সেল না, আরবিসিগুলোর ভলিউমটা কত। ঠিক আছে, ওটাকে আলাদা ওটা আমার জানার দরকার নেই, এটা কত প্যাকড সেল ভলিউম পিসিবি এটুকু। এবার এটা গিয়ে তো পার্সেন্টেজে করা হয়, কারণ হচ্ছে কি যে আমি 100 ml ব্লাডের মধ্যে আরবিসির মানে আরবিসির ভলিউম কত সেটা বলতে, তাহলে পার্সেন্টেজে ক্যালকুলেশনটা আসবে। এবং নর্মালি অ্যাভারেজ যদি আমরা বলি এটা 45% থাকে, মানে হচ্ছে যে 100 ml ব্লাডের মধ্যে আরবিসির ভলিউম হচ্ছে 45%, বাকিটা প্লাজমা আছে, প্লেটলেট আছে, ডাব্লিউবিসি আছে, এসব জিনিস। ঠিক আছে, তো এটা জানার দরকারটা কি অ্যাকচুয়ালি কি, যেমন এখন এখন না, মানে যখন ডেঙ্গু হয়, একটা ডেঙ্গু শক হয়, ডেঙ্গু শক সিনড্রোম বলে আমরা, ডিএসএস, যেটা খুব শক কথাটার মানে কি, শক কথাটার মানে হচ্ছে যে মেডিকেলের ভাষায় শক কথাটার সিম্পল মিনিং হচ্ছে যে টিস্যুতে সাফিসিয়েন্ট পরিমাণ ব্লাড যাচ্ছে না। তা ব্লাড না গেলে অক্সিজেন যাবে না, অক্সিজেন না গেলে নিউট্রিয়েন্টসগুলো যাবে না। ঠিক আছে, তো শক মানে হচ্ছে সেইটা। এবার কি হয়, ডেঙ্গুতে কি হচ্ছে, ডেঙ্গুতে যখন ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো তৈরি হয় বা ভাইরাস লোডের জন্য, এই যে ক্যাপিলারি রিজিয়নটা থাকে এদের পারমিয়াবিলিটি বাড়িয়ে দেয়, মানে এদের ভেদ্যতা বেড়ে যায়। মানে নর্মালি যতটা পরিমাণ এখান থেকে জল বেরিয়ে যায় ক্যাপিলারিতে, তখন কী হবে, বেশি বেশি করে ফ্লুইড লিকেজ হবে, না প্লাজমা লিকেজ হবে এটাকে বলি আমরা। প্লাজমা লিকেজ যদি, তাহলে কী হবে, ব্লাড স্পেস থেকে প্লাজমাটা ফ্লুইডটা বেরিয়ে টিস্যু স্পেসে আসবে, তাহলে ব্লাডের ভলিউমটা কমে যাবে। ব্লাড ভলিউম যদি কমে যায় তাহলে কী হবে, টিস্যুতে সাফিসিয়েন্ট পরিমাণ অক্সিজেন নিউট্রিয়েন্ট পৌঁছাবে না, তো সেটাকে বলা হয় ডেঙ্গু শক সিনড্রোম। এবার হচ্ছে যে ধরুন এই আমার এখানে 100 ml ব্লাড আছে, এটা 100 ml ব্লাড, তাহলে এখান থেকে যখন এক্সেস পরিমাণ প্লাজমাটা বেরিয়ে আসছে এ থেকে, তাহলে কি হবে, যে টোটাল যে ব্লাড ভলিউমটা থাকবে, ঠিক আছে, তাহলে এর মধ্যে থেকে কি হচ্ছে, প্লাজমাটা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হিমাটোক্রিটটা কী হবে, ব্লাড কনসেন্ট্রেটেড হবে। তো ব্লাড কনসেন্ট্রেট আমি কি দেখি, হিমাটোক্রিটটা বেড়ে যাচ্ছে। সিম্পল, আমার একটা জলের মধ্যে একটা বোতল গ্লাসের মতো শরবত আছে, চিনির শরবত, চিনি আছে, জল আছে, আমি যদি সেখান থেকে জলটাকে বেশি বেশি বের করে দিই, তাহলে মিষ্টির পরিমাণটা কী হবে, আস্তে আস্তে বেড়ে যাবে। মানে জলটা কমছে, জলটাকে কমিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টির পরিমাণটা বাড়বে, মানে গাঢ়ত্বটা বেড়ে যাবে। সোজা কথায় গাঢ়ত্বটা বাড়বে। তাহলে যদি ব্লাড থেকে প্লাজমাটা বেরিয়ে যায়, তাহলে ব্লাডের কনসেন্ট্রেশনটা বাড়ছে, ভলিউম কমছে কিন্তু কনসেন্ট্রেশনটা বাড়ছে, তাহলে আমি 100 ml যে নর্মাল ভ্যালুটা পাচ্ছিলাম হিমাটোক্রিট, তার থেকে বেশি পাবো। তো সেইটা দেখে মানে হিমাটোক্রিট একটা পেশেন্টের মানে ব্লাড প্রেশার কমবে, পেশেন্ট আস্তে আস্তে কী হবে, অজ্ঞান টাইপের হয়ে যাবে, ইরিটেট হয়ে যাচ্ছে, কথা বলছে না, কাউকে চিনতে পারছে না, প্রেশার মেপে দেখছি প্রেশার পাচ্ছি না, হাত পা ঠান্ডা হয়ে গেছে, পালসটা আস্তে আস্তে কমে আসছে, তার মানে কি পেশেন্ট শকের দিকে যাচ্ছে। সেই সময় ব্লাড হিমো কনসেন্ট্রেশন হচ্ছে, তাহলে এই পিসিবি বা হিমাটোক্রিটটা কী হবে, বাড়বে। তো ওইটা দেখে তখন আমরা সাসপেক্ট করি যে পেশেন্ট এবার শকের দিকে যাচ্ছে, যেহেতু ডেঙ্গু থেকে হয় সেই জন্য এটাকে বলি আমরা ডেঙ্গু শক সিনড্রোম। ঠিক আছে, তাহলে সেই জন্য পিসিবি হিমাটোক্রিট জানার একটা প্রয়োজন আছে। এবার যদি কারো অ্যানিমিয়া হয়, হিমোগ্লোবিন কমে গেছে, আরবিসি কমে গেছে, তাহলে কি হবে, পিসিবিটা কমে যাবে।
বা অন্য কোনো কারণে শরীর থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে আবার ব্লাড হিমো কনসেন্ট্রেশন হবে, তাহলে পিসিবিটা বাড়বে। বা হচ্ছে যদি কারো হিমোগ্লোবিন বেড়ে যায় তা বা আরবিসি বেড়ে যাচ্ছে, হিমোগ্লোবিন বাড়ছে মানে আরবিসি বাড়ছে, তাহলে পিসিবিটা কি বাড়বে। এটাই হলো পিসিবি জানার ব্যাপার। সেই জন্য যখন ডেঙ্গু পেশেন্ট হয় বা প্লেটলেট হয়তো কমে গেছে, আমরা দিনে দুবার করে হেমাটোকিট, পিসিবি আর তার সাথে হিমোগ্লোবিন আর তার সাথে প্লেটলেট কাউন্টগুলো আমরা করে দিই, কারণ কি আমরা বারবার দেখতে চাইছি যে পেশেন্ট শকের দিকে চলে যাচ্ছে কিনা। ঠিক আছে, এটুকু জানলেই চলবে, আর বেশি যাওয়ার দরকার নেই। এবার আছে আরবিসি ইন্ডিসেস, এগুলো ছোট্ট করে বলে দিচ্ছি খালি। ইন্ডিসেস মানে হলো ইন্ডেক্স, ইন্ডেক্স মানে সূচক, ইন্ডেক্সের বাংলা হচ্ছে সূচক, ইন্ডেক্স থেকে ইন্ডিসেস। ইন্ডেক্সটা হলো সিঙ্গুলার নাম্বার, যেমন প্লুরাল যখন হয়ে যাচ্ছে এটাকে বলছে আমরা ইন্ডিসেস, কারণ এখানে অনেকগুলো ইন্ডেক্স আছে। যেমন একটা পেয়েছি আমরা এমসিএইচ, একটা হলো এমসিএইচসি, আর একটা বলেছিলাম এমসিভি। অ্যাকচুয়ালি আগে এমসিভিটাই বলে দিই। এমসিভি কথাটা মানে হলো মিন কর্পাসকোলার ভলিউম, মানে আরবিসির একটা অ্যাভারেজ বা গড় ভলিউম কত। ঠিক আছে, ভেরি সিম্পল। আমি প্যাক্সেল ভলিউম পেয়ে গেলাম অ্যাভারেজ 45%। ঠিক আছে, আরবিসি নাম্বারটা সাপোজ আমি কারো পেলাম 4 মিলিয়ন, 3.5 থেকে 4.5 নর্মাল থাকে। ঠিক আছে, তাহলে এই 4 মিলিয়ন আরবিসির ভলিউমটা হচ্ছে কত, এখানে 4.5 করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। 4.5 মিলিয়ন, ঠিক আছে, তাহলে 4.5 মিলিয়ন আরবিসির ভলিউম হচ্ছে 45%। তাহলে একটার কত হবে সেটা যদি আমরা করি, 45 তো পার্সেন্টেজ হয়ে গেল, আর 4.5 মিলিয়ন, মিলিয়ন মানে কত 10⁶, 10 লক্ষ 1 মিলিয়ন হয়। ঠিক আছে, তাহলে 1 লক্ষ মানে কি 10⁵, তাহলে 10 লক্ষ তাহলে কত হয়ে গেল 10⁶। ঠিক আছে, তাহলে নাম্বারটাকে মিলিয়নে করে দিলাম। এবার এটা ছিল এমএলএ, ছিল পার এমএল। ঠিক আছে, তাহলে এমএলটাকে যেমন লিটার করতে হয়, তাহলে আবার কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, আবার 1000 দিয়ে ভাগ হচ্ছে আমার। তাহলে এটা এমনি দাঁড়াবে ওই 10⁶ ছিল, 10⁻, হ্যাঁ ঠিক আছে, যাকে এটা হলো মেন জিনিস 10⁶। ঠিক আছে, এবার এটা হচ্ছে যখন লিটারে কনভার্ট করা হবে, এটা তো করতে গেলে অনেক ফ্র্যাকশানে ভ্যালুটা আসবে। তো এটা যখন পুরো ক্যালকুলেশন লিটারে করাটা ক্যালকুলেশন ছেড়ে দিচ্ছি আমি, সিম্পল যে জিনিসটা আসবে ওটাকে এফএল বলা। এফএল কথাটার মানে হলো ফেমটোলিটার, মানে এই আমি 45% ভলিউম পেয়েছি, এতটা নাম্বার পেয়েছি, মিলিয়ন নাম্বার, এটা 100 ml আছে। ঠিক আছে, 100 ml, তাহলে ওর 10 দিয়ে হবে। ঠিক আছে, পুরো যখন আমি ক্যালকুলেশন করবো সেটা একটা আসবে। ঠিক আছে, তো এমসিবি নর্মাল যে ভ্যালুটা মনে রাখলেই হবে 80 থেকে 100 ফেমটোলিটার, মানে আরবিসি তো আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপে দেখি। তাহলে একটা আরবিসির গড় ভলিউম হচ্ছে 80 থেকে 100 ফেমটোলিটার। মানে আমি যদি 80 ফেমটোলিটার বলি, তাহলে এটাকে আমাকে লিখতে হবে 10⁻⁻15 লিটার। এবার এত বড় ভলিউমটাকে না লিখে এটাকে 10⁻⁻15টাকে আমি নাম দিয়ে দিলাম ফেমটো, তাহলে হয়ে গেল সিম্পলি 880 ফেমটোলিটার। এই নর্মাল ভ্যালুটা আমাকে মাথায় রাখতে হবে 80 থেকে 100। এবার যদি আমি দেখি যে এমসিভি মানে আরবিসির ভলিউমটা 80 কমে, তার মানে আরবিসি ছোটো ছোটো হয়ে গেছে। আর যদি 100-র বেশি চলে যায় তাহলে আমি কী ভাববো, আরবিসিগুলো বড় বড় হয়ে গেছে। এবার আমি দেখলাম যে একটা পেশেন্টের হিমোগ্লোবিন কম, সাপোজ হিমোগ্লোবিন আমি পাচ্ছি 8.8, তাহলে হিমোগ্লোবিন কমেছে, অ্যানিমিয়া হয়েছে। এবার আমি তার দেখলাম যে এমসিভিটা অনেক বেশি হয়েছে, সাপোজ 110 হয়ে গেছে বা 115 সামথিং কিছু একটা হয়েছে। আরেকটা পেশেন্টের আমি দেখলাম যে হিমোগ্লোবিন ওই 8.8 রাখলাম আর এমসিভিটা দেখছি 70 হয়ে গেছে। তাহলে দেখুন দুটোতেই অ্যানিমিয়া হয়েছে, দুটোতেই হিমোগ্লোবিনের পরিমাণ কমেছে, কিন্তু এখানে হচ্ছে আরবিসির ভলিউম বেড়েছে, সাইজ বেড়েছে, এখানে আরবিসির সাইজ কমে গেছে বা ভলিউম কমে গেছে। এটাকে বলা হয় ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আমি বলছি ম্যাক্রো কথাটা মানে কি বড়, ম্যাক্রোম্যান বিগ ম্যান, ম্যাক্রোসাইটিক, সাইটিক মানে সেল, মানে সেলগুলো বড় বড় হয়ে গেছে। আর যেহেতু অ্যানিমিয়া হয়ে গেছে তাই অ্যানিমিয়া। তাহলে এটাকে আমরা কি বলবো, মাইক্রোসাইটিক, মানে সেলগুলো ছোট ছোট হয়ে গেছে। মাইক্রো মানে ছোট, সাইটিক মানে সেল, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। আমাদের দেশে মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার প্রধান কারণ কি, আয়রন ডেফিসিয়েন্সি।
জিনিসটা পরে আমি আরও ক্লিয়ার করে বলছি। মানে আয়রনের অভাবে যে অ্যানিমিয়াটা হয় সেখানে আরবিসি সাইজগুলো ছোটো ছোটো হয়ে যায়। সাইজ এখন আমি এমসিভির কথা বলছি, তো সাইজ বা ওটাই তো ভলিউম। একটা জিনিসের আমি ধরুন এই মোবাইলটার সাইজ কীরকম, এটা ভলিউম দিয়ে মাপি আমরা, তার লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে, তিনটের গুণ করে যেটা সেটাই তো ভলিউম। তাহলে একটা ভলিউম পাবো আমি, লেন্থ কতটা, ব্রেথ কতটা, হাইট কতটা, তিনটে মাল্টিপ্লাই করতে তো আমরা ভলিউম পাই। আর বেশি তো 3D স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এখানে তাহলে আয়রন ডেফিসিয়েন্সির অ্যানিমিয়া যেটা হয় সেটা মোস্টলি হচ্ছে মাইক্রো। তাহলে সেখানে আমি কি দেখতে পাবো, যে হিমোগ্লোবিন তো মানে কম আছে, তার সাথে আমি দেখবো যে এমসিপিটা ভ্যালুটা ছোটো, মানে সেলগুলো ছোটো ছোটো হয়ে গেছে। তাহলে এইটা দেখে আমি সন্দেহ করতে পারবো যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে, কারণ আমার দেশে এটাই সব থেকে কমন। আর যদি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়, মানে যেখানে আরবিসি সাইজগুলো বড় বড় হয়ে গেছে, মেনলি দুটো জিনিস ভাবি আমরা, আরও কতগুলো কারণ আছে। একটা হলো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, মানে ভিটামিন B12 অভাব হয়ে গেছে, বা আরেকটা ফোলেট ডেফিসিয়েন্সি। আরও কতগুলো কারণ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে কারো ক্রনিক লিভার ডিজিজ থাকলে হয়, অ্যালকোহল খেলে হয়, সেগুলোতে আমি যাচ্ছি না, ঠিক আছে। এখন মনে হতেই পারে যে ভিটামিন B12 বা ফোলেট যদি আমাদের শরীরে রক্তে কমে যায়, তাহলে আরবিসি সাইজটা কেন বাড়বে, সেসব না যাওয়াই ভালো। অন্তত আপনাদের লেভেলে হ্যাঁ এটুকু মনে রাখতে পারে। এখন কেন বলছি, যে কোনো একটা পেশেন্ট আমি এই পিকচার পেয়েছি, যে আমি দেখলাম হিমোগ্লোবিন 8.8, এখানে এমসিভিটা বড় আছে, কারণ পেশেন্ট বেশি আছে। আমি যদি পেশেন্টকে বলি আপনার পেশেন্ট আয়রন দেওয়াটা ঠিক হবে না, আয়রন দিয়ে কাজ হবে না, ও আয়রনও ঠিক আছে। তাহলে এটাই আমাকে বলে দেবে যে আমি পেশেন্টকে আয়রন দেবো কি দেবো না, যদি আমি এই পিকচারটা পাই। আর আমাদের দেশে বিশেষ করে মেয়েদের আবার, যাদের প্রতি মাসে পিরিয়ড হয়, ব্লাড লস হচ্ছে, নিউট্রিশন ঠিকঠাক মেনটেন হচ্ছে, বডিতে আয়রন যাচ্ছে না, তাহলে এই অ্যানিমিয়ার প্রধান কারণ হচ্ছে অ্যানিমিয়া। এখানে যদি আপনি আয়রন দিয়ে দেন, লজিক্যালি এথিক্যালি কেউ আপনাকে ভুল বলতে পারবে না, কিন্তু এইখানে আয়রন দিয়ে দেওয়াটা কিন্তু মারাত্মক ভুল, কারণ এখানে আয়রনের অভাব হয়নি, এটাই জানতে হবে। সেখানে আমাকে দেখতে হবে যে ভিটামিন B12 কমে গেছে কিনা, ফোলেট কমে গেছে কিনা, বা অন্য কোনো কারণ আছে কিনা, সেটা দেখতে হবে। যেমন যারা ক্রনিক অ্যালকোহল খায়, অনেকদিন ধরে অ্যালকোহল খাচ্ছে, তাদের ওই জিনিসটা হয়, বা যে ক্রনিক লিভার ডিজিজ আছে, হ্যাঁ, লিভার খারাপ হয়ে যায় অনেকদিন থেকে, তাদের ক্ষেত্রে এটা মেনলি দেখা যায়, ঠিক আছে। এই জিনিসটা তো বোঝা গেল। সেই জন্য এমসিভিটা আমাদেরকে দেখতে হয় যে এমসিভিটা কেমন আছে। এবার আরেকটা জিনিস জানতে হবে, এমসিএইচ কথাটা মানে হলো মেন কর্পাসকুলার হিমোগ্লোবিন, মানে মিন মানে গড়, কর্পাসকুলার মানে কর্পাসাল মানে আরবিসি। এখানে আরবিসির ব্যাপারটা আমরা বলছি। টোটাল আমাদের 100 ml ব্লাডে কতটা আছে, 100 ml ব্লাডে অ্যাভারেজ হিমোগ্লোবিন হচ্ছে 15 গ্রাম, ঠিক আছে। আর এখানে কতগুলো আমাদের আরবিসি আছে, ওই 4.5 মিলিয়ন অ্যাভারেজ ধরে নিচ্ছি। তাহলে 4.5 মিলিয়নে টোটাল হিমোগ্লোবিন কত আছে, 15 গ্রাম। তাহলে একটা আরবিসিতে কত থাকবে, তাহলে আমরা কি করব, 15 গ্রাম মানে গ্রামকে আমি আরবিসি দিয়ে ভাগ করব, 4.5 মিলিয়ন আরবিসি। এইটা করলে একটা ভ্যালু আসে, কারণ এখান থেকে এখানে মিলিয়নে আসে নাম্বারটা, মিলিয়ন মানে সে কত, 10⁶। এইটা যখন আমি করবো একটা খুব ফ্র্যাকশন ভ্যালু আসবে, তো সেটাকে সংক্ষেপে ধরা হয়, এটা কি, হ্যাঁ, পিকোগ্রাম বলা হয় সেটাকে, দেখবেন রিপোর্টে লেখা থাকে। এবার এই নর্মাল ভ্যালুটা হচ্ছে ওই মোটামুটি 27 থেকে 32-এর মতো নর্মাল ভ্যালু, কেউ বলে 30 থেকে 32-33 এরকম থাকে। তো এখানে এটা ছিল গ্রাম, আর এখানে যদি আমি উপরে যদি নিয়ে যাই, তাহলে 15 ডিভাইডেড বাই 4.5 ইন্টু 10⁻⁻6 আসছে, ঠিক আছে। এইটা যখন পুরো ক্যালকুলেশন করব, মানে ধরুন একটা ভ্যালু এরকম আসলো, 30 ইন্টু 10⁻⁻12 এরকম একটা ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি গ্রাম বলবো, ঠিক আছে। এই 10⁻⁻12টাকে যখন আমি সরিয়ে দেবো, তাহলে সেটা ছোটো হলো পিকোগ্রাম। তাহলে পিকোগ্রামটা হচ্ছে 1 গ্রামের এত ভাগ, মানে ধরুন আমি যদি পিকোগ্রাম বলি, পিকোগ্রামটা 1 গ্রাম থাকলো উপরে, এটাকে আমি 10⁻12 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা হয়ে যাবে 10⁻12। এটাকে কি বলে, 10⁻12টাকে কি বলে, এটাকে ট্রিলিয়ন বলে, 1 ট্রিলিয়ন ইকোনমি, আমরা 100 ট্রিলিয়ন ইকোনমি করে দেবো। তো 10⁻12 মানে হচ্ছে ট্রিলিয়ন, মানে হচ্ছে 1 গ্রামকে যদি আমি 100 ট্রিলিয়ন ভাগ করি, যে অ্যামাউন্টটা আসবে সেটাই হচ্ছে পিকোগ্রাম। বোঝা গেল কনসেপ্টটা, মানে খুবই ছোট একটা ভ্যালু। তো সেখানে আরবিসি মানে যেটা বলছিলাম, হ্যাঁ,
এমসিএইচ সেটাও যেটা বললাম অ্যাভারেজ 30 ধরে নিই, ঠিক আছে। এবার দেখুন যদি কারো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তাহলে হিমোগ্লোবিন কমবে, তার মানে কি এই ভ্যালুটাও কমবে। টোটাল হিমোগ্লোবিন কমছে মানে কি এক একটা আরবিসিতে হিমোগ্লোবিনগুলো তো কমেছে, টোটাল হিমোগ্লোবিন কমেছে বলে অ্যানিমিয়া হয়েছে। তাহলে কারো যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় বা যে কোনো অ্যানিমিয়া হয় তাহলে এমসিএইচ এর ভ্যালুটা কমে যাবে, এটা একটা বোঝা গেল। আর একটা যেটা বলেছিলাম যে এমসিএইচসি মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য, এখানে আমি একটা ভ্যালু পাচ্ছি কিন্তু যে আমার একটা আরবিসিতে 30 পিকোগ্রাম হিমোগ্লোবিন আছে, এটা নর্মাল আছে। এখানে আমি কি বলছি যে একটা আরবিসির মধ্যে যতটা হিমোগ্লোবিন থাকার কথা তার কত পার্সেন্টেজ আছে, সেইটা হলো মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, যেটা আগের দিনও বলেছিলাম যে একটা গ্লাসে ধরুন টোটাল 500 ml জল ধরুন, ঠিক আছে। এখন আমার 200 ml জল আছে, তাহলে আমি কি বলবো যেখানে কতগুলো জল আছে, 200 ml জল আছে। এবার যদি বলি যে টোটাল ক্যাপাসিটির কতটা আছে আমাকে ঠিক আছে, বা আমি 250 রাখলাম আরও ক্যালকুলেশন সুবিধার্থে, তাহলে আমার 50% আছে, টোটাল যা থাকার কথা 50% আছে। ঠিক একই রকমভাবে যে আমার এটার যে অ্যাবসলিউট ভ্যালু যে আমার একটা আরবিসিতে এতটা হিমোগ্লোবিন আছে, এবার আমি উল্টোটা যদি বলি যে যতটা থাকার কথা ছিল তার কত পার্সেন্টেজ আছে, সেটাই হচ্ছে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। জিনিসটা তাহলে কি দাঁড়ালো, সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, এটা দিলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন কারো আয়রনের অভাব হয়েছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে, তার হিমোগ্লোবিন কমবে, সাপোজ 9 হয়েছে হিমোগ্লোবিন, ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে তাই যদি হয় তাহলে পিসিবি কি হবে, কমবে না বাড়বে? প্যাকড সেল ভলিউম কমবে না বাড়বে? কমবে, আরবিসিটাই তো কমে গেছে, তাহলে ভলিউমটা তো কমবে, তাহলে পিসিবিটা আমি কম পাবো, ঠিক আছে। আর কি পাবো, হ্যাঁ তারপর হলো মিন কর্পাসকুলার ভলিউমটা কি পাবো আমি, কম না বেশি? ছোট হবে, ভলিউমটা তো কমে যাবে, তো এটাও কমে যাবে, ঠিক আছে। তারপর আমি দেখলাম এমসিএইচ কমে গেছে, এটা কমবে না বাড়বে? এমসিএইচ কমবে, তো আয়রন কমে গেছে তো, ঠিক আছে, এটাও কমবে। এবার দেখুন যতটা জল থাকার কথা ছিল জলটা কমেছে, তার মানে কি এমসিএইচটাও কমবে, অ্যামাউন্টটা কমে গেছে, তো আমি তো জলটা এখানে আরও 200 করে আরও কমে যাবে, তাহলে এমসিএইচসি কমে যাবে। তাহলে এইটা দেখেই আমি অন্তত পেশেন্টকে বলে দিতে পারবো যে আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে। এবার পেশেন্ট কি বলে, ডাক্তারবাবু দেখুন আমার রিপোর্টটা খুব খারাপ, কেন? বলছে অনেক কিছু কমে গেছে। কি কমে গেছে? বলছে আমার হিমোগ্লোবিন কমে গেছে, পিসিবি কমে গেছে, এমসিবি কমে গেছে, এসব ও তো এত কিছু বুঝতে পারে না, বলে সবগুলো তো কম কম দেখছে, ভয় পেয়ে যায়। সবগুলো কমে যায়নি, কমেছে একটা জায়গাতেই, আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে, আরবিসিটা কমে গেছে, সব ভ্যালুগুলো কমে গেছে। আমার যদি টাকা না থাকে আমার সব কিছুই কমবে, বাড়িতে লোককে ঠিকঠাক খাওয়াতে পারবো না, ভালো কাপড় পরাতে পারবো না, কোথাও ঘুরতে যেতে পারবো না, ভালো স্ট্যাটাস মেনটেন করতে পারবো না, একটার জন্য সব কিছু হ্যাম্পার হচ্ছে। তাহলে সিম্পল আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, হিমোগ্লোবিনটা কমে গেছে, সবগুলোই কমে গেছে। তাহলে এই পিকচার, হ্যাঁ এই পিকচারটা দেখে আমি একটা জিনিসই ভাববো আমাদের দেশে অন্তত, যে পেশেন্টটা আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে, তাকে আমি আয়রন দেবো, বাস এইটা আমি এতক্ষণ ধরে বলতে চাইছি, যে এইটা জানলেই হলো। আরেকটা যে মনে রাখবেন, এটা বোঝা হয়ে গেল। এবার যেটা বললাম যে কারো যদি থাকে মানে ওই যেটা বললাম ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, বা ওর আরেকটা নাম আছে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়াও বলা হয়, জিনিসটা একই জিনিস, নামটা দুটো আলাদা কিন্তু জিনিসটা একই, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। সেখানে আমি কি পাবো, হিমোগ্লোবিনটা আমি কম পাবো, অবশ্যই কম পাবো, ঠিক আছে। কিন্তু যেহেতু মানে ভলিউমটা কমবে, মানে সরি এখানে আর বেশি মানে হিমোগ্লোবিনটা কমেছে কিন্তু সেল সাইজগুলো কি বেড়ে গেছে, তাহলে পিসিভিটা কিন্তু আমি বেশি পাবো, ঠিক আছে। এমসিভি বেশি পাবো, কিন্তু এটা তো কম আসবে কারণ হিমোগ্লোবিন কমেছে, তো কম পাবোই, এটাও কমবে। তাহলে এই পিকচারটা আমি দেখলাম যে হিমোগ্লোবিন কমে গেছে, বা আর আমি যদি কিছু নাও দেখি, দেখবো হিমোগ্লোবিন কম, এমসিভিটা বেশি, তাহলে সঙ্গে সঙ্গে আমার মাথায় আসবে যে এটা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি নয়, এটা অন্য কোনো কারণ, ভিটামিন বি12 হতে পারে, ফোলেট ডেফিসিয়েন্সি, তখন আমরা ওগুলো করে দেখি। তারপর আলাদা ইনভেস্টিগেশন প্রোটোকল আছে, সেটাতে এখন আমি যাচ্ছি না, বা অনেক বিষয়টা জটিল হয়ে যাবে আরও। এইভাবে একটা রিপোর্ট দেখে আমি অ্যানালিসিস করতে পারবো। সেখানে আরেকটা জিনিস হয়, সেটাও বলে দিচ্ছি।
আরেকটা থাকে ইএসআর। ইএসআর কথাটার মানে কি? মানে হলো এরিথ্রোসাইট। এরিথ্রো মানে কি? এরিথ্রো কথাটা মানে কি? রেড। এরিথ্রো মানে রেড, আর সাইট মানে সেল। রেড সেল মানে আরবিসি বেসিক্যালি। এরিথ্রোসাইট কথাটার মানে হলো আরবিসি। এরিথ্রো কথার মানে রেড, আর সাইট মানে সেল, রেড সেল বা রেড ব্লাড বা লোহিত রক্তকণিকা যেটা বলি আমরা। আর এস কথার মানে হলো সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন কথাটার মানে কি? কোনো জিনিস থিতিয়ে পড়া। মানে আমার একটা জল আছে, ছোটো ছোটো পাথর বা দিই, তাহলে কি আস্তে নিচের দিকে থিতিয়ে পড়বে, ওটাকে সেডিমেন্ট করবো। মানে কোনো একটা লিকুইডের মধ্যে কোনো জিনিস, যে ভারী জিনিস দিলে যার যত ওজন সে সব থেকে নিচে যাবে, তো ওই জিনিস থিতিয়ে পড়াটাকে বলে সেডিমেন্টেশন। আর রেট মানে রেট। রেট মানে নির্দিষ্ট টাইমে কত হচ্ছে, 1 মিনিটে। কোনো দিন রেট আমরা কি বলি, যে কত স্পিডে চলছে, ঘন্টায় কত কিলোমিটার চলছে। তো এখানে সিম্পলি মানে হচ্ছে যে একটা টেস্ট টিউবের মধ্যে যদি একটা আমি ব্লাডকে রেখে দিই, ঠিক আছে, তাহলে আরবিসিগুলো এই যে নিচের দিকে মানে থিতিয়ে পড়বে, নিচের দিকে জমা হবে আরবিসিগুলো, এটা ইউনিট টাইমে কতটা হচ্ছে। মানে একটা নির্দিষ্ট টাইমে, সেটা সেকেন্ডে হতে পারে, মিনিটে হতে পারে, ঘন্টায়, যদিও ঘন্টায় দেখা হয় যে ফার্স্ট আওয়ারে কত, সেকেন্ড আওয়ারে কত। মানে ফার্স্ট আওয়ারে একটা টিউবের মধ্যে এরিথ্রোসাইট কতটা সেডিমেন্ট করছে, কতটা থিতিয়ে পড়ছে। যেমন রিপোর্টে লেখা থাকে যে ইএসআর 26, তার মানে কি, যে ইন ফার্স্ট আওয়ার, এরকম লেখা থাকে ফার্স্ট আওয়ার। তার মানে 1 ঘন্টায় আরবিসি এতটা নিচের থেকে, মানে এত মিলিমিটার জমেছে। মানেটা হলো এটাই, ঠিক আছে। এবার হচ্ছে যদি কারো অ্যানিমিয়া থাকে, মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি বলে, তাহলে কি হবে, হিমোগ্লোবিন কমছে। অ্যাকচুয়ালি এই যে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন হয়, তার কতগুলো মেকানিজম আছে। মেকানিজমটা হচ্ছে যে প্রথমে কি হয়, আরবিসিগুলো, মানে দেখুন এই তো ব্লাড আছে, ব্লাডের মধ্যে আরবিসিগুলো ঘুরছে। প্রথমে কি হয়, আরবিসিগুলো নিজেদের মধ্যে জোড়া লেগে যায় এবং পরপর একটা জিনিস জমিয়ে পড়ছে। তো আমি যদি একটা জলের মধ্যে পাথর একটা একটা করে ছাড়ি, তাহলে কি হবে, নিচে গিয়ে জমবে, নিজের মধ্যে কন্ট্যাক্টে আসবে। তো আরবিসিগুলো একদম থিতিয়ে পড়ার আগে নিজেদের মধ্যে একটা ক্লাম্প তৈরি করে, তার নাম রোলক্স ফর্মেশন বলে। অত মনে রাখতে হবে না, সিম্পলি মনে রাখবেন যে আরবিসিগুলো একটা এরকম ক্লাম্প তৈরি করে। তারপর একটা ফিব্রিনোজেন বলে একটা প্রোটিন আছে আমাদের ব্লাডে, তারা ওটাকে একদম পুরো কমপ্লিট, মানে কম্প্যাক্ট করে জমিয়ে পড়ে। এটা হলো সোজা কথা, ঠিক আছে। খুব সিম্পল মানে হচ্ছে যে আরবিসিগুলো থিতিয়ে পড়ে। এবার ধরুন কারো যদি অ্যানিমিয়া হয়, না আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কথাই বলছে, তাহলে আরবিসিগুলো কমবে, তাহলে তাড়াতাড়ি কী হবে, খুব র্যাপিডলি সেডিমেন্ট করবে, তাহলে ইএসআরটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখলেন যে কোনো একটা পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে, দেখলাম হিমোগ্লোবিন কম, ঠিক আছে। বা কোনো পেশেন্টের অ্যানিমিয়া যদি থাকে, হিমোগ্লোবিন যদি কমে যায়, তাহলে কী হবে, আমি এটা মানে সেডিমেন্টেশনটা তো কম পাবো, ম্যাটেরিয়ালটাই তো নেই। তাহলে যখনই কোনো পেশেন্ট আপনি অ্যানিমিয়া পাবেন, দেখবেন ইএসআর বেড়ে যাচ্ছে। এটা একটা পয়েন্ট। ইএসআর বাড়ার আরও কতগুলো কারণ থাকে, যেমন কি বিশেষ করে শরীরে যদি কোনো একটা ক্রনিক ইনফ্লামেটারি কন্ডিশন চলতে থাকে, সেটা আমি আসছি পরে। তো যখন একটা পেশেন্ট আমি দেখলাম তার হিমোগ্লোবিন কম, ঠিক আছে, যেমন এই পিকচারটাই, হিমোগ্লোবিন কম, পিসিবি এমসিবি কমে গেছে, এমসিএসসি কমে গেছে, এমসিএসসি কমে গেছে, ইএসআর বেড়ে গেছে, ঠিক আছে। ওই যেটা বললাম, পেশেন্ট তো ঘাবড়ে যাবে, ডাক্তারবাবু আমার তো অনেক গন্ডগোল, হিমোগ্লোবিন কমে গেছে, ইএসআর বেড়ে গেছে, সবগুলো কমে গেছে, আমার কী না কী হয়ে গেছে। হয়েছে একটাই প্রবলেম, আয়রন ডেফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে ইএসআর তখনই বাড়বে যদি অ্যানিমিয়া হয়, সেটা যে কোনো কারণে অ্যানিমিয়া হতে পারে, ঠিক, এটা একটা দিক হলো। আর শরীরে যদি কোনো ক্রনিক ইনফ্লামেটারি কন্ডিশন চলতে থাকে অনেক দিন ধরে, যেমন কোনো টিবি হয়েছে, টিবি তো অনেক দিন ধরে চলতে থাকে, বা শরীরে কোনো ভাস্কুলাইটিস হয়েছে, বা অন্য কোনো ইনফ্লামেশন অনেক দিন ধরে চলছে, তখন ইএসআর। আমরা অনেক সময় এরকম দেখি যে আপনি একটা সিবিসি করে দেখলেন, সেরকম সব কিছুই ঠিক আছে, মানে কোনো গণ্ডগোল নেই, দেখলেন ইএসআরটা বেড়ে যাচ্ছে, সব কিছু ঠিক আছে, তাহলে ইএসআরটা বেড়ে যাচ্ছে, অথচ সব কিছুই ঠিক আছে। তখন একটা আমাদের মাথায় আসে
হয়তো শরীরে কোনো একটা ক্রনিক ইনফ্লামেশন চলছে, যেমন কোনো একটা পেশেন্ট এসে আমাকে বলছে বহুদিন ধরে আমাকে ভালো লাগছে না, খুব অসুবিধা লাগে, আমি সিবিসি করতে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি যখন সিবিসি করতে দিয়েছি আমি দেখলাম সব কিছু নর্মাল আছে, এবার আমি দেখলাম ইএসআরটা বেশি, তখন একটা আমার মাথায় আসবে বা আমরা ভাবি যেটা কত ক্রনিক ইনফ্লামেশন আছে, ক্রনিক ইনফ্লামেশনটা কি, সেটা ভাস্কুলাইটিস না অন্য কোনো, তো সেই হিসেবে আমি আমার তখন ভাববো তাহলে এটা একটা আমার ডায়াগনস্টিক ক্লু যেটা বাড়ছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এটুকু জানলেই চলে যাবে। অনেক পেশেন্ট ফোন করে আমার রক্তে ইএসআরটা অনেক বেড়ে গেছে, তারপরে দেখলাম হিমোগ্লোবিন অ্যানিমিয়া আছে, তো অ্যানিমিয়া থাকলে ইএসআর তো বাড়বে। যেটা বললাম যে আরবিসি যখন সেডিমেন্টেশন হয়, প্রথমে তো আরবিসি গুলোকে নিজের মধ্যে ক্লাম তৈরি করে, রুলাক্স ফর্মেশন হয়। এবার এটাকে কমপ্লিট করার জন্য আমাদের ব্লাডে যে প্রোটিনগুলো থাকে তার মধ্যে একটা ফিব্রিনোজেন থাকে, এটা প্রোটিন একটা ফিব্রিনোজেন, যেমন অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, ফিব্রিনোজেনও থাকে। এই ফিব্রিনোজেনটা আরবিসিগুলোকে সেডিমেন্ট করতে হেল্প করে। ঠিক আছে, এবার যদি কারো মানে কোনো কারণে শরীরে যদি ফিব্রিনোজেন না থাকে, মানে ধরুন এমন কিছু একটা কন্ডিশন ব্লাডে ফিব্রিনোজেনটাই নেই, ফিব্রিনোজেনের বেশি ক্লটিং ফ্যাক্টর একটা ওটা নেই, তাহলে কি হবে, আরবিসিগুলো সেডিমেন্টই হতে পারবে না। আপনি দেখেন আরবিসি মানে ফিব্রিনোজেন হয়তো নেই, আপনি দেখলেন ইএসআর 0। ঠিক আছে, তাহলে ফিব্রিনোজেন যদি না থাকে তাহলে আমি সেডিমেন্টেশনে দেখতে পাবো না। আপনাকে একদম জোর করে টানে আমার শক্তি থাকতে হবে, তো তাহলে ফিব্রিনোজেনে আরবিসিগুলো কমপ্লিট থিতিয়ে করতে হেল্প করছে, তো সেই জিনিসটাই যদি না থাকে, আমার যদি টানার শক্তি না থাকে আমি কাউকে টানতে পারবো না, তাহলে আমি তখন ইএসআর আমি কিছুই পাচ্ছি না, তখন আমরা ভাবি হয়তো ফিব্রিনোজেন কমে গেছে। তাই ওটা একটা বললাম। আর কিছু আর এটুকু জানলেই চলবে, বেশি ডিটেলস যাওয়ার দরকার নেই, অত ডিটেলস গিয়ে জটিল করে কোনো লাভ নেই। আর কিছু এরপর দিন থেকে আশা করছি বেশি টাইম পাবো, একটু বেশি পড়াতে পারবো। দুদিন একটু অসুবিধা গেল, ঠিক আছে, 3টা তো বাঁচতেছে, ওই জন্য বড় টপিক কিছু শুরু করবো না, এমনি ছোটোখাটো কিছু থাকলে। হ্যাঁ, ইউরিন টেস্ট, ঠিক আছে। ইউরিনে অনেক রকমের টেস্ট, মেনলি একটা আমরা রুটিন এক্সামিনেশন বলি, ঠিক আছে, আর একটা কালচার সেন্সিটিভ বলি। রুটিনের মধ্যে যেটা আমরা দেখি যে ইউরিনের কালারটা কীরকম, ইউরিন নর্মাল যেমন একটা কালার থাকে, একটা মানে কী বলবো যে একটা ক্লিয়ার টাইপের বা একটা হালকা হেজি টাইপের একটা যেমন কালার হয় ইউরিনের, ঠিক আছে। তাহলে একটা আমরা কালার দেখি, পিএইচ দেখা হয়, ইউরিনের পিএইচটা অ্যাসিডিক হয়, 6.4 এরকম হয়, এটা অ্যাসিডিক হয়, ব্লাড থেকে একটু অ্যাসিডিক হয়, ঠিক আছে। এবার ইউরিনের মধ্যে মেনলি আমরা কোন জিনিসটা আমরা দেখবো, কতগুলো থেকে মনে রাখবেন যে নর্মাল ইউরিনে ধরুন কোনো একটা পেশেন্টের মানে কোনো প্রবলেম নেই, একদম কিচ্ছু নেই, নর্মাল মানুষের ক্ষেত্রে যদি আমরা দেখি ইউরিনে ব্লাড পাবো না, আরবিসি একদম নীল থাকবে, মানে একটা ব্লাডও আসবে না, নর্মালি বলছি, ঠিক আছে। আমি দেখলাম আরবিসি নীল, কিছু নেই, ঠিক আছে। সুগার নীল পাবো, যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট না হয়, সুগার হচ্ছে নীল পাবো আমরা। প্রোটিন যদি দেখি নীল পাবো, ঠিক আছে। এবার কোনো পেশেন্টের আমি যদি ইউরিনে সুগার পাই, দেখা গেলো সুগার প্লাস বা হয়তো কারো ডবল প্লাস লেখা আছে বা ট্রিপল প্লাস লেখা আছে বা কারো হয়তো আরও বেশি লেখা আছে, ঠিক আছে, তার মানে তার রক্তে সুগারের মাত্রা বেড়েছে। মানে কীরকম, মেন পয়েন্টগুলো বলে দিই তাহলে বুঝতে পারবে। ইউরিনটা কিভাবে আসে, আমাদের বডি কিডনি আছে, দুদিক থেকে দুটো কিডনি, এটা হলো ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা দিয়ে ইউরিন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কি আছে, আমার নেফ্রন আছে, অনেকগুলো নেফ্রন এখানে, একটা কিডনিতে 1 মিলিয়ন কিডনি থাকে, এই নেফ্রন থাকে, সরি। তাহলে নেফ্রন দিয়ে যখন ব্লাড ফ্লো হচ্ছে ইউরিন তৈরি হয় সিম্পলি। যখন এখানে সুগারও ফিল্টার হয়, যখন সুগার ফিল্টার হয় এই পার্টটাতে
100% সুগার আবার রিঅ্যাবজর্পশন হয়, শোষণ হয়ে ব্লাডে ফিরে চলে যায়। মানে একটা ইউরিন দিয়ে যখন ফিল্ট্রেশন হচ্ছে কিডনিতে, নেফ্রনে সুগার ফিল্ট্রেশন হয়, কিন্তু যখন এখানে পুনঃশোষণ হচ্ছে, রিঅ্যাবজর্পশন হচ্ছে, 100% সুগার রিঅ্যাবজর্পশন করে ব্লাডে আবার ফিরে যায়। এটা নর্মাল মেকানিজম, ঠিক আছে। তাহলে নর্মাল মানুষের ক্ষেত্রে আমি ইউরিনে সুগার পাবো না। এবার হচ্ছে কোনো পেশেন্টের ইউরিনে আমি সুগার পাচ্ছি, তার মানে তার ব্লাড সুগার বেড়েছে, যার ফলে কী হচ্ছে, সুগার লোডটা এখানে বেশি হবে, ওর যা রিঅ্যাবজর্পশনের ক্যাপাসিটি করছে, বাকি সুগারটা কি ইউরিন দিয়ে বেরিয়ে যাবে। আমি 5টা মিষ্টি খেতে পারি, 5টার বেশি তাহলে নষ্ট হবে। তাহলে এই যেখানে সুগার রিঅ্যাবজর্পশন হয়, তাহলে ক্যাপাসিটি আছে, যখনই ক্যাপাসিটি এক্সিড করবে বাকি সুগারটা ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা একটা। তাহলে কারো সুগার হতে পারে, না হলেও এমনও হয় যে আমি প্রচুর পরিমাণে 100টা মিষ্টি খেয়ে নিয়েছি, আমার সুগার নেই, প্রচুর মিষ্টি খেয়ে নিয়েছি, তো বেশি মিষ্টি খাওয়া হয়ে গেছে। তাহলে কি কিডনি যতটা পারবে রিঅ্যাবজর্পশন করেছে, যেটা পারবে না সেটা ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি পেতে পারি একটু সুগার, বা খুব ভাত বেঁকে মিষ্টি বেশি খেয়ে নিয়েছি, বা এর মতো। যদি শর্ট টাইমের জন্য রক্তে সুগার বাড়ে, তাহলে সেই সময় কী হবে, ইউরিন দিয়ে সুগারটা বেরোবে, পরে যখন বডি অবশ্য সুগারটাকে নর্মাল করে দেবে, তখন আর পাবো না। তাহলে রক্তে যদি সুগার বেশি ট্রানজিয়েন্টলি হোক, মানে স্বল্প সময়ের জন্য হোক, বা সুগার হয়ে যায়, তাহলে আমি ব্লাডে ইউরিনে সুগার দেখতে পাবো, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এখানে যখন ফিল্ট্রেশন হয়, আরবিসি কিন্তু ফিল্ট্রেশন হয় না, তাহলে কি হবে, যে ইউরিনে আমি আরবিসি পাবো না। এবার ইউরিনে আরবিসি আসছে মানে সেটা কিন্তু খারাপ জিনিস, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেয়েদের যখন আমরা ইউরিন টেস্ট করি, ঠিক আছে, যেহেতু মেয়েদের পিরিয়ড চলে, মাসে মাসে একটা পিরিয়ড মেনস্ট্রুয়েশন হয়, সেই সময় যদি ইউরিন টেস্ট করে, তাহলে ইউরিনে কী আসবে, ব্লাড আসবে। তাহলে যখন কোনো বিশেষ করে মেয়েদের আপনি ইউরিন টেস্ট করে দেখেন ব্লাড পাচ্ছে, তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে যে এই সময় তার পিরিয়ড চলছে কিনা, ঠিক আছে। নাহলে ভুল হয়ে হয় পেশেন্টে ইউরিন আসছে, মানে ইউরিনে ব্লাড আসছে, চিন্তার কারণ। এমনিতে নর্মালি যদি আসে, মানে ইউরিনে পাথর, সরি উল্টো পাল্টা বলছি, ইউরিনে যদি ব্লাড হয়, তার কী কারণে হতে পারে, ধরুন কোথাও স্টোন আছে কোথাও, ঠিক আছে। তাহলে স্টোন যদি কেউ মানে এব্রো খেব্রো এগুলোতে যদি ইনজুরি করে দেয়, তাহলে কী হবে, সেখান থেকে ব্লাড লস হবে, ঠিক আছে। বা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে কিছু ডিজিজ আছে, যেখানে আরবিসি লিক করে যায় ইউরিন দিয়ে, সেক্ষেত্রে পাবো। তাহলে খুব সিম্পল মিনিং বলতে গেলে যে মানে ইউরিনে আমি আরবিসি বা রেড ব্লাড সেল পাবো না। এবার আমি দেখলাম যে কী হয়েছে, বলে আমার ব্লাড মানে ইউরিন লাল হচ্ছে, ঠিক আছে, ইউরিন টেস্ট করে দেখলাম প্রচুর আরবিসি আছে। এবার আমাকে খুঁজে বার করতে হবে যে আরবিসিটা মানে ব্লাডটা কোত্থেকে আসছে। বয়স্ক মানুষ হলে যেমন ইউরিনারি ব্লাডারে টিউমার হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, সেখান থেকে ব্লাড চাই, আমি ইউএসজি করে দেখি। সেই জন্য যখনই কোনো পেশেন্ট এসে আমাদেরকে বলে যে পেচ্ছাপ লাল হচ্ছে, ঠিক আছে, এটা আমি ইউরিন টেস্ট করে দেখলাম। বিশেষ করে অনেক সময় এমন হয় যে বাচ্চাদের, বা অনেক সময় ধরুন খুব ছোটাছুটি করে, তো খুব ছোটাছুটি করলে যেটা হয়, বা ধরুন বিট বা কিছু খেয়ে নিয়েছে, তো কিছুটা ইউরিন লাল হয়ে যায় কিছু। আরেকটা যেটা হয়, বিশেষ করে বাচ্চারা মানে খুব ছোটাছুটি করে, তারা তো অনেক সময় ছোটাছুটি করলে যে মাসেল যে মুভমেন্ট হচ্ছে, তো মাসেলের মধ্যে মায়োগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন যেমন রক্তে থাকে, তো মাসেলের মধ্যে মায়োগ্লোবিন থাকে, সেখানে ওই মানে আরবিসি থাকে, তো ওগুলো ভেঙে গেলে কি হয়, ওই হিমোগ্লোবিনগুলো ওখান থেকে মলিকিউলটা, ওটা মায়োগ্লোবিন ইউরিয়া বলে, ইউরিন দিয়ে বেরিয়ে যায়, তো ইউরিনটা দেখতে লাল হয়। এমনি অনেক সময় দেখবেন যে আপনি প্রচুর এক্সারসাইজ করলেন, প্রচুর ভেগর এক্সারসাইজ করেছেন, হঠাৎ করে দেখলেন পেচ্ছাপটা লাল বা মানে কালো টাইপের হচ্ছে, দেখে মনে হবে যে ব্লাড আছে, ইউরিন টেস্ট করলেন, ব্লাড পেয়ে গেলেন। সেটা বেসিক্যালি যেটা হয়, প্রচুর ভেগর এক্সারসাইজের ফলে মাসেলের মধ্যে যে পিগমেন্টগুলো থাকে, মায়োগ্লোবিন, সেটা ভেঙে যায়, ইউরিন দিয়ে বেরিয়ে যায়, সেটাকে বলে আমার মায়োগ্লোবিন ইউরিয়া, তখন ইউরিনটা লাল দেখাবে, ঠিক আছে। তো সেই জন্য ওগুলো দেখতে হয়। তো সেই জন্য যখনই বাচ্চাদের, ওটা অনেক বাচ্চা দেখে মা এসে বলে যে পেচ্ছাপ লাল করছে, ইউরিন টেস্ট করে দেখলাম কিছুই নেই, বেশি করে জল হলে 2 দিন পরে ঠিক হয়ে গেল। তো যখনই পেশেন্ট এসে বলবে যে আমার পেচ্ছাপ লাল হচ্ছে, ওটা আমরা দেখি প্লাস একটা কী করি, একটা ইউএসজি করে নিই। ইউএসজি করে দেখে নিই কোথাও স্টোন আছে কিনা, কোথাও টিউমার হয়ে গেছে কিনা, বা সিম্পল ইউরিন ইনফেকশন হলেও ব্লাড আসতে পারে, তো ওই জিনিসগুলো আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। একইভাবে প্রোটিনও এরকম, প্রোটিন থাকে না বা অ্যালবুমিন থাকে না। প্রোটিন বলতে বেসিক্যালি অ্যালবুমিন, মানে অ্যালবুমিনও ফিল্ট্রেশন এখানে হয় না, অ্যালবুমিন ফিল্ট্রেশন হয় না। তাহলে এগুলো আমি যখনই পাবো, তখন কিন্তু আমাকে প্যাথোলজিক্যালি কিছু ভাবতে হবে যে কোনো পেশেন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা। যেমন হচ্ছে ধরুন কোনো একটা পেশেন্ট, তার সুগার আছে, ঠিক আছে, অনেক দিন সুগার থাকলে কিডনি খারাপ হয়, তো সেটাকে বলে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে ডায়াবেটিসের জন্য, নেফ্রো মানে এখানে বেসিক্যালি কিডনি, ঠিক আছে, প্যাথি মানে প্যাথোলজি, মানে অনেকদিন সুগার থাকার জন্য, ডায়াবেটিস থাকার জন্য কিডনির সমস্যা হয়ে গেছে, সেই কথাটার মানেই হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ঠিক আছে। তো
তাহলে এর যদি আমি ইউরিন টেস্ট করি তাহলে প্রথমে কি সুগার ছিল না, তাহলে ডায়াবেটিক পেশেন্ট সুগার আমার থাকবে ইউরিনে, ঠিক আছে, যেরকম 1+ যা কিছু একটা সুগার থাকবে। প্লাস এর সঙ্গে আমি কি দেখব যে প্রোটিন পাচ্ছি আমি ইউরিনে, প্রোটিন প্লাস প্লাস আছে বা মেজারও করা যায় যে কতটা অ্যামাউন্ট আছে। তাহলে যখন এটা সুগার পেশেন্টের, আমি সুগার পেশেন্ট যদি হয় তার সুগার তো থাকবে, এটা খুব স্বাভাবিক থাকবেই। এবার তার আমি দেখলাম যে 10 বছর 15 বছর হঠাৎ করে পেচ্ছাপ দিয়ে প্রোটিন লস হচ্ছে, তখন আমরা ভাবি যে পেশেন্টের কিডনি খারাপ হতে শুরু করেছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়। এবার এইটা যখন ডেভেলপ করে যায় না, এগুলোকে ঠিক করা যায় না বা ঠিক করা খুব কঠিন। তার আগে একটা সিম্পল টেস্ট হয়, ইউরিন এসিআর একটা বলেছিলাম আমি, হয়তো মনে আছে কিনা, ইউরিন এসিআর। এসিআর কথাটা মানে হলো অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও, মানে ইউরিন দিয়ে যে অ্যালবুমিন লস হচ্ছে বা ক্রিয়াটিনিন লস হচ্ছে রেশিও করা হয়। তার নর্মাল ভ্যালুটা হচ্ছে <30। এবার আমি কোনো পেশেন্টের আমি করে দেখলাম যে দেখা গেল ভ্যালুটা বাড়তে 30 হয়েছে, 50 হয়েছে বা 60 70 কিছু একটা হয়েছে। তো যখনই আমি দেখলাম ডায়াবেটিক পেশেন্ট বা যে কোনো কারণে হোক না কেন, পেশেন্টগুলো যে বেশি প্রোটিন বেরোলে কী হয়, পেচ্ছাপটা ফেনা ফেনা হয়, সদি টাইপের হয়ে যায়। পেশেন্ট এসে বলবে যে আমি পেচ্ছাপ করছি তো পেচ্ছাপটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে। পেচ্ছাপ ফেনা অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো যে ইউরিন দিয়ে যদি প্রোটিন লসটা বেশি হয় তাহলে সেটা ফেনা ফেনা হয়ে যায়। তখন আমরা সাসপেক্ট করি, তাহলে তখনই কিন্তু আমাকে এটা আস্তে আস্তে কমা, কারণ এটা যদি আমি না কমাতে শুরু করি বা ট্রিটমেন্ট না করি তাহলে বাড়তে 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 একটা সময় কিডনি কিন্তু খুব খারাপ পর্যায়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে সুগার পেশেন্টের আমি ইউরিনের সুগার থাকবেই, যদি প্রোটিন আসতে শুরু করে তার মানে অলরেডি কিডনি খারাপ হতে শুরু করেছে। আমাকে প্রথম থেকেই সেই জন্য যখন কোনো পেশেন্টের প্রথম সুগার, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস ডায়াগনোসিস হচ্ছে, আমরা কিন্তু প্রথমে ক্রিয়াটিনিন ইউরিন এসিআর করে দেখে নিই। পেশেন্টকে আমরা বলে কিডনি এখনও ঠিক আছে, আপনি সুগারটা নিয়ন্ত্রণ রাখুন, কিডনিটা আপনার ভালো থাকবে। দেখা গেলো প্রথমেই তার ইউরিন এসিআর 3000 হয়ে গেছে, অনেক বেশি ভ্যালু, ঠিক আছে। তখন কী হবে, তাহলে কী দেখুন ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তার শরীরে প্রোটিনটা কমবে, অ্যালবুমিনটা কমবে। শরীরে অ্যালবুমিন কমে গেলে কি হয়, প্লাজমা অঙ্কটিক প্রেশারটা কমে যায়, প্লাজমা লিকেজ ফ্লুইডটা বেশি করে বেরিয়ে শরীর ফুলতে শুরু করে। এরকম অনেক পেশেন্ট হয়, ডায়াবেটিস অনেকদিন ধরে ছিল, হঠাৎ করে তাহলে আস্তে শরীর ফুলছে। তারপরে করে দেখলাম যে অ্যালবুমিনটা শরীরে অনেক কমে গেছে, রক্তের অ্যালবুমিনটাও কমে গেছে, সাপোজ 2 বা কিছু একটা হয়ে গেছে, ইউরিন দিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন বার হচ্ছে। তাহলে প্রোটিন লস হচ্ছে বলে ব্লাডে অ্যালবুমিনটা কমে যাচ্ছে, শরীর তখন ফুলতে শুরু করে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এবার নেফ্রোপ্যাথি বা প্রোটিন লস শুধুমাত্র ডায়াবেটিস থেকে হয় না, অনেক কারণে হয়। যেমন এসএলই বলে একটা ডিজিজ থাকে, এসএলই জিনিসটাকে জানার দরকার নেই। এদের সবথেকে খারাপ জিনিস, সুগার যেমন অনেকদিন থাকলে কি হয় কিডনিকে এফেক্ট করে, এসএলইটাও কিন্তু অনেকদিন থাকলে কিডনিকে খারাপ করে দেয়। এবং ওই এসএলইর এমনি কোনো ভয় থাকে না আমাদের, যাতে কিডনি ইনভলভ হতে শুরু করে যায় ওটাকে আমরা বলি এসএলই নেফ্রোপ্যাথি বলি। এসএলই থেকে কিডনি প্রবলেম হচ্ছে, এটা যেমন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ওটা হলো এসএলই নেফ্রোপ্যাথি। অনেক সময় পেশেন্ট এমনিতে আসে আমার কাছে, মানে এটা এসএলইটা ইয়াং ফিমেলদের বেশি হয়। তো পেশেন্ট প্রথমে আসবে আমার কাছে শরীর ফুলে যাচ্ছে, তখন আমার মাথায় ক্লিক করে যায় যে থাইরয়েড সমস্যা হতে পারে। ইউরিন দিয়ে প্রোটিন, আমরা ইউরিন টেস্ট করতে দিয়ে দিই, তারপরে যে ইউরিন এসিআর করতে দিয়ে দিই, রিপোর্ট দেখালে অনেক বেশি আসছে, বা সিম্পল নেফ্রোটিক্সে অনেক কিছু ব্যাপার আছে। মোট কথা হচ্ছে যে পেচ্ছাপ দিয়ে যদি প্রোটিন লিক হয় তাহলে কী হবে, প্রোটিন বা বেসিক্যালি অ্যালবুমিন, তাহলে ব্লাডে অ্যালবুমিনটা কমবে, অ্যালবুমিন কমলেই সেটা শরীর ফুলতে শুরু করবে। তো এইটা আমাদের দেখতে হয় যে ইউরিনে প্রোটিন লস হচ্ছে কিনা। মেলদের ক্ষেত্রে না, ইউরিন দিয়ে স্পার্ম, ইউরিন স্পার্ম দুটো একসঙ্গে কখনোই আসবে না। যেমন হচ্ছে সিম্পল, এইটা হলো আমার ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে যেমন হচ্ছে যে ইউরিনের প্লাস মানে জেনাইটাল পাথ দুটো আলাদা জিনিস, ঠিক আছে। মানে এই যদি মেয়েদের ক্ষেত্রে এটা ইউটেরাস, মানে সামনে দিয়ে যদি এইভাবে থাকে, এটা হলো বাচ্চাদানি, ঠিক আছে, ইউটেরাস, এটা সার্ভাইকাল, এটা হলো জেনাইটাল পাথর। ইউরিনের ব্লাডারটা কিন্তু এখানে থাকে, সামনে থাকে, তাহলে দুটো একদম আলাদা জিনিস। হ্যাঁ, পরে যখন ফাইনালি বার হচ্ছে দুটো একই জায়গাতে চলে আসে, কিন্তু দুটো আলাদাভাবে আছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি ইউরেথ্রা যদি হয়, ঠিক আছে, তাহলে ইউরিনটা এভাবে নেমে যাচ্ছে এখান থেকে। এবার এক্ষেত্রে কি হচ্ছে, আর টেস্টিস তো ছেলেদের শরীরের এখানে বাইরে থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে, মানে এখানে টেস্টিস আছে, দুদিকে দুটো টেস্টিস আছে। এবার এখান থেকে এগুলো যাচ্ছে যাচ্ছে, তারপর এখান থেকে আবার একটু ফিরে আসে উপর থেকে, এসে একটা জায়গাতে এখানে
তারপরে ইউরেথ্রা তো ওপেন হচ্ছে দুদিক থেকে এরকম, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে স্পার্ম কোথায় টেস্টিসে তৈরি হয়, ঠিক আছে। তাহলে স্পার্মগুলো এবার যাচ্ছে যাচ্ছে ইউরেথ্রা দিয়ে, সরি ইউরেথ্রা না, মানে ইজাকুলেটরি ডাক্ট হয়ে আলটিমেটলি সেমিনাল ভেসিকেল দিয়ে এখানে এসে আলটিমেটলি ইউরেথ্রাতে ওপেন হচ্ছে, ঠিক আছে। তার মানে ইউরিন শুধু উপর থেকে নামছে, আর এটা স্পার্মের পাথওয়েটা আলাদা, তারপরে ফাইনাল ইউরেথ্রা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কি হয়, এই যে আমরা ইউরিন করি, পেচ্ছাপ করি, ঠিক আছে, এটা হলো বেসিক্যালি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ডিটেলসে আমি যাচ্ছি না, এগুলো বলতে গেলে অনেক জটিল হয়ে যাবে। মানে দেখুন, একটা ব্লাডারে ইউরিন জমছে, সিম্পলি যদি আমি ভাবি, ঠিক আছে, এখানে ইউরিন জমে আছে, ঠিক আছে। তাহলে ইউরিনটা বেরোতে গেলে ব্লাডটাকে কন্ট্যাক্ট করতে হবে, পুশ করতে হবে ব্লাডটাকে, তারপর তো ইউরিনটা বার হবে। এইখানে দুটো স্ফিংটার থাকে, এখানে একটা স্ফিংটার থাকে আর এখানে একটা বাইরে স্ফিংটার থাকে। মানে যখন এখন আমার পেচ্ছাপ পাইনি, তাহলে ব্লাডারে অল্প অল্প করে ইউরিন জমা হচ্ছে। এখন এখন কি হচ্ছে, মানে যখন ফিলিং ফেজ, তখন ব্লাডারটা রিল্যাক্স করছে, মানে বড় হচ্ছে, আর এই স্প্রিংটারও বন্ধ, এটাও বন্ধ, তাহলে ইউরিন নামতে পারছে না। এবার যখন ব্লাডারে ইউরিন জমতে জমতে, এখন আমি খুব মানে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে যে কথা বলছি, তো কাজের মধ্যে যে এনার্জি আছে, আমার হার্ট ভালো কাজ করছে, সার্কুলেশন ভালো হচ্ছে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভ আছি আমি, প্যারাসিম্প্যাথেটিক কাজ করছে। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যেটা করে, ব্লাডারে রিল্যাক্স হতে হেল্প করে, তাহলে ইউরিন জমা হচ্ছে, আর এই দুটোকে ক্লোজ রাখছে, তাহলে ইউরিন বার হবে না। এবার যখন সাফিসিয়েন্ট পরিমাণ ইউরিন জমে গেছে, আর ক্যাপাসিটি নেই, এবার ইউরিনটাকে বার করতে হবে, তখন প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি মানে চালু হয়ে যায়। তখন কি করবে, এটাকে কন্ট্যাক্ট করবে, এটা ওপেন হবে, এটা তো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভ উপর হয়ে গেল। এবার দেখুন, ধরুন আমার প্রচুর পেচ্ছাপ পেয়ে গেছে, 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা আমি ধরে রাখতে পারি। তার মানে কি, যে শুধুমাত্র প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমাকে হেল্প করছে না, আমার একটা কন্ট্রোল আছে যে আমি ধরে রাখতে পারি। কারণ এই যে এক্সটার্নাল স্প্রিংটা, এটাকে ভলান্টারি স্প্রিংটার বলা হয়। মানে এইটা আমার ইচ্ছার উপর নির্ভর করছে যে আমি স্প্রিংটা খুলবো কি খুলবো না, একটা লিমিট অফ দিই। টাইম না দিলে তো প্যান্টে পেচ্ছাপ বেরিয়ে যাবে, সেটা আলাদা জিনিস। আমি একটা টাইম অফ দিই। এবার ধরুন আমার প্রচুর পেচ্ছাপ পেয়ে গেছে, আমি চাইলেই কিন্তু বাইরে পেচ্ছাপটা গিয়ে করতে পারবো না। যারা নির্লজ্জ যেখানে সেখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দেয়, সেটা আলাদা জিনিস। যাদের সোশ্যালিজম ব্যাপারটা, যাদের লজ্জাবোধটা আছে, ওরা কিন্তু যেখানে সেখানে পেচ্ছাপ করতে পারবে না। কারণ সোশ্যালিজম বা ভলান্টারি অ্যাক্টিভিটি এই স্প্রিংটারটাকে খুলতে দিচ্ছে না। বাচ্চারা যখন তখন পেচ্ছাপ করে, তো তার কারণটা কি, ওর ভলান্টারি কন্ট্রোলটাই তৈরি হয়নি, যারা যখন যেখানে সেখানে পেচ্ছাপ করে দিচ্ছে। কোথায় দোকানে আছে, মায়ের কোলে আছে, মা খাচ্ছে না বাবা খাচ্ছে, পেচ্ছাপ করে দেয় কিন্তু, কারণ তারা ভলান্টারি বা সোশ্যালিজম ব্যাপারটাই ডেভেলপ করেনি। তাহলে যখন আমার এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি মানে হয়েছে, এটা কন্ট্যাক্ট করছে, স্প্রিংটার খুলে দিয়েছে, এবার আমি চাইলাম প্রপার প্লেসে গিয়ে যার স্প্রিংটার খুলে দিলাম, এবার ইউরিন বেরিয়ে গেল, এটা হলো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। কিন্তু যখন মানুষের সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে, তখন কিন্তু প্যারাসিম্প্যাথেটিক কাজ করে না, তখন সিম্প্যাথেটিক সিস্টেমটা অ্যাক্টিভ থাকে। সে সময় হার্ট রেট বেড়ে যায়, বুক ধরপড় করে, ঘাম হয়, ঠিক আছে। তাহলে তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ওভার অ্যাক্টিভ থাকে একবারে। তাহলে তাহলে কি হবে, তারপরে পার্টিকুলার টাইম স্পার্ম বার হচ্ছে, এখান থেকে সিমেন আসছে, স্পার্ম বার হচ্ছে, সেই সময় কিন্তু কোন দিন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি সিস্টেম কাজ করছে। তাহলে যখন স্পার্ম জাস্ট বেরিয়ে গেল, বা যখন ইজাকুলেশন হচ্ছে, বা ইজাকুলেশন বেরিয়ে যাওয়ার পরে পরে দেখবেন আপনি চাইলেও পেচ্ছাপ বার করতে পারবেন না, কারণ ব্লাডার কন্ট্রাকশন হচ্ছে না। তো তখন তো সিম্প্যাথেটিক সিস্টেম ওভার অ্যাক্টিভ হয়ে আছে, সে যখন আস্তে আস্তে কুল ডাউন হবে, হ্যাঁ, তারপরে আপনি পেচ্ছাপ করতে পারবেন। তাহলে অ্যাট এ টাইম, মানে সেম টাইম ইউরিনও বার হচ্ছে আর সিমেনও বার হচ্ছে, নর্মাল কন্ডিশনে সেটা কিন্তু হবে না, দুটো মেকানিজম পুরোপুরি আলাদা। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, ফাইনাল কমনটা এইখানে এসে কমন হয়ে গেল। এই অবধি আলাদা ছিল, এখানে ইউরিন নাম ছিল, যখন স্পার্ম নামছে তখন এখান থেকে ইউরিথ্রা দিয়ে স্পার্মটা বেরিয়ে আসে। এটাই হলো। তারপর হচ্ছে যে ইউরিনে কিছু পাস সেল থাকে, ঠিক আছে। পাস সেল মানে পুজ সেল, খুব সিম্পল, ঠিক আছে। ইউরিনে যদি ইনফেকশন থাকে বা ইউরিনারি সিস্টেমে যদি ইনফেকশন থাকে, বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে কি পাস সেলগুলো বেশি হবে। তাহলে কারো যদি ইউরিনে ইনফেকশন থাকে, বা ইউরিনে ইনফেকশনটা যে কিছু হতে পারে, কিডনিতে হতে পারে, ইউরেথ্রাতে হতে পারে, ব্লাডারে হতে পারে, ইউরেথ্রাতে হতে পারে, বা কোথাও স্টোন আছে, কোথাও ব্যাকটেরিয়া বসে পুজ হয়ে গেছে, পাইলোনেফ্রাইটিস হয়ে গেছে, তাহলে তখন আমি কি ইউরিনে কি পাস সেল পাবো আমি।
পেশেন্ট এসে বলবে যে আমার পেচ্ছাপ খুব জ্বালা করছে, জ্বর আসছে, তলপেটে ব্যথা হচ্ছে। আমি ইউরিন টেস্ট করে দেখলাম যে দেখুন, এবার ইউরিনে আপনি 2, 3, 4, 5, 6টা পার্সেল পেয়ে গেলেন, তার মানে আমি বলে দেবো যে ইনফেকশন। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। ইউরিন টেস্ট করে নিয়ে গেছে 2, 4টা, কিছু নেই, সব কিছু নর্মাল আছে, 2, 4টা পার্সেল আছে, পেশেন্টকে বলে দেয় আপনি ইউরিনে ইনফেকশন হয়ে গেছে। পেশেন্ট বলতে মানবে ইউরিনে 2, 4টা 5টা 7টা পার্সেল থাকতেই পারে, সেটা ক্লিনিক্যালি রিলেভেন্ট না। যদি আমাকে দেখতে হবে পেশেন্টের কোনো সিমটম আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা পার্সেলটা বেশি হয়ে গেছে কিনা, তখন আমি বলবো যে ইউরিনে ইনফেকশন আছে কিনা। তাহলে কিছুটা পার্সেল থাকতেই পারে, ঠিক আছে, এটা একটা গেল। আর কিছু ক্রিস্টাল থাকে, ঠিক আছে। এবার ক্রিস্টাল মানে হচ্ছে যে ইউরিনে অনেক সময় স্টোনগুলো থাকে, ক্যালসিয়াম স্টোন হতে পারে, ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে, বা ক্যালসিয়াম ফসফেট স্টোন হতে পারে। তার কিছু এরকম পাওয়া যায়, ক্রিস্টালগুলো পাওয়া যায়, ওগুলোতে অক্সালেট ক্রিস্টাল, অক্সালেট স্টোন হয়। কিডনিতে যে স্টোনগুলো হয় সেগুলো কী হতে পারে, ক্যালসিয়াম স্টোন হতে পারে, ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে, বা অক্সালেট স্টোন হয়, বা ক্যালসিয়াম ফসফেট স্টোন হয়। তো সেই হিসেবে আমরা দেখবো ক্রিস্টাল থাকে, ইউরিনে ক্রিস্টাল পাওয়া যায়, ঠিক আছে। ঠিক আছে, এটা একটা গেল। আর তারপর এটা একটা নর্মাল রুটিন, এগুলো আমরা করে দেখি, ঠিক আছে। তারপর হচ্ছে একটা কালচার টেস্ট করে, কালচার সেন্সিটিভিটি। কালচার সেন্সিটিভিটি কথাটার মানে হচ্ছে কালচার সেন্সিটিভিটি। কালচার সেন্সিটিভিটি কথাটা মানে হলো যে ইউরিনটাকে একটা ল্যাবরেটরিতে বিশেষ কিছু কন্ডিশনে রাখা হয়, রাখি দিয়ে দেখা হয় যে ওই ইউরিন স্যাম্পেলের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করছে কিনা। স্যাম্পেলের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে ব্যাকটেরিয়া গ্রো করবে, আর যদি না থাকে তাহলে গ্রো করবে না। দেখবেন যে এবং এই রিপোর্টটা আসতে মোটামুটি 48 ঘন্টা থেকে 72 ঘন্টা লাগে। 48 মানে 2 দিন থেকে 3 দিন। তার কারণটা কি, আমি ওই যে ইউরিন স্যাম্পেলটাকে কিছু কালচার মিডিয়ার মধ্যে ল্যাবে ইনকিউবেটারে রাখা হয়, রেফ্রিজারেটরের মতো। তো 2 দিন বা 3 দিনের পরে দেখা গেল যে গ্রোথ হচ্ছে কি হচ্ছে, দেখালো কোনো গ্রোথ নেই, কারণ ব্যাকটেরিয়া নেই। আর তাহলে গ্রোথ এসে গেল, তাহলে ব্যাকটেরিয়া আমি পাচ্ছি। তো যদি না পাওয়া, দেখবেন লিখে দেওয়া হয় যে 48 ঘন্টা পরে লেখা নো গ্রোথ, মানে ইউরিনে আমি কোনো গ্রোথ পাইনি, ঠিক আছে। আর ইউরিনে যদি ব্যাকটেরিয়া থাকে সেটা যে কোনো ব্যাকটেরিয়া হতে পারে। সব থেকে যেটা মোস্ট কমনলি আমরা পাই ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই মানে হলো এসচেরিকিয়া কোলাই, এসচেরিকিয়া কোলাই। এবার যখন আমরা ইউরিন টেস্ট করতে দিই, ইউরিন টেস্টের কতগুলো নিয়ম আছে। যেমন হচ্ছে যে যখন আমি কারণ আমাদের স্কিন আছে, স্কিনে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া বসে আছে আমাদের। তাহলে যখন আমি ইউরিন কালচার সেন্সিটিভিটি করব, আইডিয়ালি আমরা বলি যে সকালবেলা খালি যে প্রথম যে ইউরিনটা হয় তো সেটা নিতে। তার কারণটা হচ্ছে যে আমি সারা রাত 8 ঘন্টা 9 ঘন্টা 7 ঘন্টা ঘুমিয়েছি, ততক্ষণ ধরে ইউরিনটা কি জমা হয়েছে। তাহলে সেই সময় প্লাস আমি জলটা অনেকক্ষণ আগে খেয়েছি, তো যে আর্লি মর্নিং প্রথম যে স্যাম্পেলটা ইউরিনটা আমরা করি, তাহলে যদি কোনো ইনফেকশন বা ব্যাকটেরিয়া থাকে তাহলে সেই সময় ব্যাকটেরিয়া পাওয়ার চান্সটা সব থেকে বেশি। সারা রাত ধরে সে চুপচাপ ছিল, আমরা এক্সট্রা জল খাইনি, অ্যাক্টিভিটি হয়নি, ঘুমাচ্ছিলাম, তাহলে ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশনটা ভালো হবে ইউরিনে। তাহলে সেই জন্য আমি যদি আইডিয়াল টেস্ট কথা বলি, তাহলে কিন্তু আমি সকালবেলা প্রথম যে স্যাম্পেলটা নেব সেই স্যাম্পেলটার কথা। আর যদি ইউরিন এশিয়ার যেটা বললাম যে আমি শুধু ইউরিনে প্রোটিন দেখতে চাইছি, সেটার জন্য আমার সকালবেলা ইউরিন দরকার নেই, সেটা আমি যে কোনো সময় নিয়ে যাই। ইউরিন এশিয়ার দেখার জন্য স্পট স্যাম্পেল লাগে এনি টাইম, খেয়েছি খাইনি, সকাল বিকাল দুপুর যখন চাইবো, আমিও লেখাই থাকে আমাদের যে ইউরিন এশিয়ার ব্র্যাকেট লাগে স্পট স্যাম্পেল, এনি টাইম দেওয়া হয়। নাহলে পেশেন্ট কী ভাববে, পেশেন্ট ওটাই জানে যে ইউরিন টেস্ট মানে সকালবেলা খালি পেটে প্রথম পেচ্ছাপটা দিতে হবে। তো পেশেন্ট আবার দেখালো, সবাইকে তো বলি না, পেশেন্টকে ডাক্তারবাবু আপনি পাঠালেন, সে বলছে এখন স্যাম্পেল দিলে হয়ে যাবে, আমরা দেন সকালবেলা খালি পেটে পেচ্ছাপ দিতে হয়, ঠিক আছে। তো এসব ব্যাপার আছে। তো যখন আমি কালচার সেন্সিটিভিটির কথা ভাববো, তখন আইডিয়ালি হচ্ছে সকালবেলা প্রথম ইউরিনটা নিতে হবে। বাট ইউরিন কালেক্ট করার কতগুলো নিয়ম আছে। দেখুন, ইউরিনের যে কন্টেনারটা দেয়, আমি বাড়ির যে কোনো পুরোনো একটা বোতল ধরলাম আর জল দিয়ে ঢাকি সাবান, তার ইউরিন টেস্ট তাতে কিন্তু হবে না, কারণ হতে পারে সেই জলের মধ্যে ব্যাকটেরিয়া ছিল, আপনার ইউরিন কালেক্ট সেই ব্যাকটেরিয়াটাই গ্রো হলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের স্কিনে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, ইকোলাই ব্যাকটেরিয়া তো আমাদের স্কিনে প্রচুর থাকে। এবার আমি কালেক্ট করার সময় তাহলে আমার ইনফেকশন কন্টামিনেশন স্কিনের সঙ্গে টাচ হয়ে গেছে, তাহলে স্কিনে ব্যাকটেরিয়াটা ইউরিনে চলে আসবেই। তো যদি আমার স্কিনে যদি ব্যাকটেরিয়া থাকে আর আমি স্যাম্পেল কালেক্ট করার সময় যদি কন্টামিনেশন টাচ হয়ে যায়, তাহলে তো স্কিনের ব্যাকটেরিয়াটা ইউরিনে দেখাবো, তাহলে সেটা কন্টামিনেশনে বলি আমরা। কন্টামিনেশন নোংরা জিনিসের সঙ্গে লেগে আবার নতুন ব্যাকটেরিয়া দেখতে পাবো, ওটা কন্টামিনেশন বলে। সেই জন্য এর যে স্যাম্পেলটার কতগুলো নিয়ম আছে, যেমন হচ্ছে সকালবেলা প্রথমে ইউরিন, ঠিক আছে,
তুলোতে করে স্পিরিট নিয়ে যেতে হবে, ওই জায়গাটাকে ভালো করে মুছে দিতে হবে যাতে যেন কোনো ব্যাকটেরিয়া থাকলে মরে যায় বা পরিষ্কার হয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পেচ্ছাপটা করা আমি শুরু করলাম, ঠিক আছে, প্রথমে ইউরিনটা নিলেই হবে না। কারণটা কি, মানে বাইরে যেটা স্কিন ছিল প্রথমে ইউরিনটা ব্যাকটেরিয়া থাকতেই পারে, তো সেই ব্যাকটেরিয়া তাহলে প্রথম অর্ধেকটা পেচ্ছাপ চলে গেল। তাহলে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে সেটা ধুয়ে মুছে চলে গেল ইউরিন দিয়ে। তারপরে মিড স্ট্রিপ মানে যখন আমার পেচ্ছাপটা মধ্যবর্তী হলো, তখন ওই যে কন্টেনার যেটা ল্যাব থেকে দেবে, যেটা স্টেরাইল করা থাকে, দেখবেন প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মরা থাকে, মানে যখন ল্যাবে তৈরি হয়েছিল ওটা, সো তৈরি করা হয়নি, তাকে জার্ম ফ্রি করা হয়েছে, স্টেরাইল করা হয়েছে। সেই কন্টেনারে এমনভাবে নিতে হবে যে স্কিনের সঙ্গে যাতে কন্ট্যাক্ট না হয়, একটু দূর থেকে, মানে ইউরিনটা পড়ছে তখন নিতে হবে। পারলে মানে হাতে গ্লাভস পরে নিন, কারণ হাতেও তো ব্যাকটেরিয়া আছে। ধরলেন কোদাল করে কোটে হাত ঢুকে গেল, কোনো মতো হাতের ব্যাকটেরিয়া এসে গেল। তাহলে এই সাবধানতা অবলম্বন করে তারপরে স্যাম্পেলটা নিতে হবে। তারপরও অনেক সময় কন্টামিনেশন এসে যায়। সেই জন্য আমি জাস্ট একটা ইউরিনে ব্যাকটেরিয়া আছে দুম করে আর 2-4টা পার্সেল ফেলাম, বলে দিলাম পেশেন্টকে যে আপনার ইউরিনে ইনফেকশন, সেটা নয়। আমাকে দেখতে হবে, দেখা গেলো একটা কোনো পেশেন্টের পার্সেল নেই, কোনো কিছু নেই, পেশেন্টের বার্নিং, ম্যাচুরেশন নেই, তলপেটে ব্যথা নেই, জ্বর নেই, কোনো সিমটম নেই, কিচ্ছু নেই, ইউরিন পুরো নর্মাল, হঠাৎ করে ধরেন ইকোলাই ব্যাকটেরিয়া এসে গেছে। আমরা কীভাবে কন্টামিনেশন হয়েছে। মেয়েদের ক্ষেত্রে আরও বেশি প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে তবুও কি হয়, মানে পেনিসের স্ট্রাকচারটা এমন অনেক বাইরে বেরিয়ে থাকে, মানে স্পিরিট দিয়ে পরিষ্কার অনেক সহজ, ঠিক আছে, বা সেটাকে ইউরিন কালার অনেক সোজা। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা হয় না। তো ওটা তো ধরুন মানে পেচ্ছাপের রাস্তাটা ভেতরে আছে, বাইরে দিয়ে স্কিন আছে, আর ওই জায়গাটা স্ট্রাকচার এমনই মেয়েদের সেখানে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি নর্মালি। তাদের ক্ষেত্রে স্টেরাইল ইউরিন স্যাম্পেল কালেক্ট করাটাই খুব ডিফিকাল্ট ব্যাপার, কারণ পুরোটাই একেবারে স্পিরিট দিয়ে পরিষ্কার করা সম্ভব না, ঠিক আছে। সেই জন্য মেয়েদের ক্ষেত্রে খুব বেশি হয় যে ইউরিন টেস্ট করলো দুম করে ইকোলাই ব্যাকটেরিয়া এসে গেছে, অথচ কোনো সিমটম নেই, কেউ বলে দিলাম ইউরিন ইনফেকশন হয়ে গেছে। তো পুরো ব্যাপারটাই আপনাকে ক্লিনিক্যালি দেখতে হবে, পরিস্থিতির সঙ্গে বিচার করে দেখতে হবে যে কী আছে না আছে। এটা একটা দিক গেলো। সেকেন্ড হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি কথাটা মানে হচ্ছে এই যে ব্যাকটেরিয়া মারার জন্য আমরা কি অ্যান্টিবায়োটিক দিই, ব্যাকটেরিয়াকে মারার জন্য যে ওষুধটা ব্যবহার তার নাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। তাহলে এমন দেখা যায় যে আমরা অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি, অনেক সময় ব্যাকটেরিয়াগুলো কী করে, রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। মানে কীরকম, দেখা গেলো লোকে প্রথমে গালাগাল দিত আমাকে, আমি একটু বললেই আমি রেগে যেতাম, ঠিক আছে। তারপরে দেখলাম যেতে যেতে আমি সয়ে গেলাম, লোকে গালাগাল দিলে আমার কিছুই হচ্ছে না। তার মানে কি, আমার তার প্রতি সেন্সিটিভ ডেভেলপ করে গেছে। তো ব্যাকটেরিয়াগুলো এরকম কী করে, বা কেউ আমাকে যদি মারতে আসে, আমি কি চাইবো নিজেকে বাঁচার নতুন নতুন পদ্ধতি অবলম্বন করব। তো ব্যাকটেরিয়া সবাই তো পৃথিবীতে বাঁচতে এসছে, তাহলে ব্যাকটেরিয়াকে যখন আমরা অ্যান্টিবায়োটিক দিই, তারা বাঁচার নতুন নতুন পথ খুঁজে নেয়, নতুন নতুন মিউটেশন করে এমন স্ট্রাকচারাল চেঞ্জ করে দেয় যে ওই সেম অ্যান্টিবায়োটিকের কাজ করে না। সেটাকে বলা হয় সেন্সিটিভিটি। মানে যেমন ধরুন আমি একটা পেশেন্টকে ধরুন নাইট্রোফিউরান্টোইন দিচ্ছি ইউরিন ইনফেকশন ট্রিটমেন্টের জন্য, হতে পারে সে ব্যাকটেরিয়াটা নাইট্রোফিউরানটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কাজই করবে না, তাহলে আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। তো ওই সেন্সিটিভিটিতে দেখা হয় যে কোন কোন ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক তার প্রতি সেন্সিটিভ আছে বা কোনটা কাজ করছে না, একটা বড় লিস্ট দিয়ে যে সেন্সিটিভ আছে, রেজিস্ট্যান্ট আছে, ওই হিসেবে তখন আমরা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এটাই হলো কালচার সেন্সিটিভ। এইটা একদিনে রিপোর্ট দেয়, এটা 3 দিনে বা 72 মানে মিনিমাম 3 দিন লাগে রিপোর্টটা আসতে, কারণ এইসব করতে টাইম লাগে। তো তাহলে এই গেল মোটামুটি ইউরিন টেস্ট। ইউরিন টেস্টে আরেকটা জিনিস আমরা দেখি, আচ্ছা ইউরিন টেস্ট একটা তাহলে বললাম একটা রুটিন টেস্ট হয়, একটা ইউরিন আরই বললাম, রুটিন এক্সামিনেশন আর কালচার সেন্সিটিভিটি। একটা বললাম ইউরিন এসিআর, ঠিক আছে। আর একটা ইউরিন টেস্ট হয় 24 আওয়ার ইউরিনারি স্যাম্পেল একটা আমরা দেখি। এটাতে কি দেখি আমরা, যে সমস্ত পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম, মানে ধরুন ইউরিন দিয়ে প্রচুর পরিমাণে অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, তখন আমরা কি করি 24 ঘন্টার ইউরিনটা কালেক্ট করি। মানে ওদেরকে বলে দেওয়া হয় যে ল্যাবে টেস্ট যারা করবে ওখানে যায়, একটা ব্যাগ দিয়ে দেয় যে সারাদিন মানে এই সকাল 8টা থেকে শুরু হলো, কাল সকাল 8টা অবধি যতবার পেচ্ছাপ করবেন পেচ্ছাপটা ব্যাগের মধ্যে ধরতে হবে। মানে সারাদিন 24 ঘন্টার ইউরিনটা আমি কালেক্ট করলাম, তারপরে সেটা ওখানে জমা দেয় ল্যাবে, তখন ওর প্রোটিনটা দেখে। যদি দেখা যায় যে কারো 24 ঘন্টার ইউরিনে 4.5 গ্রামের বেশি প্রোটিন লস হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা বলি নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া। অনেক বড় কথা। প্রোটিন ইউরিয়া
প্রোটিন ইউরিয়া কথা মানে প্রোটিন ইউরিয়া, মানে ইউরিন দিয়ে প্রোটিন লস হচ্ছে, কারণ এর কমও হতে পারে, 4.5 গ্রামেরও কম হতে পারে, এটাকে সাব নেফ্রোটিক রেঞ্জ বলে। যাকে মোট কথা কারো যদি আমরা দেখি ইউরিনে হিউজ পরিমাণে প্রোটিন লস হচ্ছে, তখন আমরা হবে নেফ্রোটিক সিনড্রোম হয়েছে। আবার নেফ্রোটিক সিনড্রোম অনেকগুলো কারণ আছে, সেটা এখন আর যাচ্ছে না, এটা একটা টেস্ট হয়। আর হচ্ছে একটা কমনলি টেস্ট আমরা আরেকটা করে থাকি, কিটোন বডি একটা টেস্ট করি আমরা ইউরিনে, ইউরিন কিটোন বডি, বা এরকম লিখি আমরা ইউরিনারি কিটোন বডি বলে টেস্ট হয়। এটা খুব বেশিক্ষণ লাগে না, কিটোন বডি পজিটিভ বা নেগেটিভ আসতে পারে, ঠিক আছে। তাহলে কিটোন বডিটা কিছুই না, মানে বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট হয়, টাইপ 1 ডায়াবেটিস, ইনসুলিন নিচ্ছে, হঠাৎ করে যদি ইনসুলিন বন্ধ করে দেয় বা ইনসুলিন না নেয় অনেক দিন ধরে, সুগারটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং ইনসুলিন ডেফিসিয়েন্সি হওয়ার কারণে শরীরটা খুব শর্ট করে বলছে একদম, ঠিক আছে। ইনসুলিন ডেফিসিয়েন্সি হওয়ার কারণে শরীর ফ্যাটগুলো ভাঙতে শুরু করে, প্রচুর ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, সেই ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো লিভারে গিয়ে কিটোন বডিতে কনভার্ট হয়ে যায়। তখন একটা ধরুন একটা পেশেন্ট, টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট, ইনসুলিন নিচ্ছিল, হঠাৎ ইনসুলিন বন্ধ করে দিয়েছে বা অনেকদিন নেয়নি, হঠাৎ করে পেশেন্টটা খারাপ হয়ে গেছে। আমি সুগার টেস্ট করে দেখলাম যে 400-500 সুগার হয়ে গেছে, ইউরিনটা টেস্ট করে দেখলাম যে ইউরিন কিটোন বডি পজিটিভ আছে, ঠিক আছে। সেই কন্ডিশনটাকে বলে আমরা ডিকেএ, মানে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলে এটাকে আমরা, মানে ইউরিনে কিটোন বডিও দেখা হয়, এই জিনিসটা আমি বলতে চাইছিলাম, ঠিক আছে। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস মানে ডায়াবেটিসের কারণে ব্লাডে আমার কিটোন বডি কিছু কেমিক্যাল আছে, নামগুলো আমি বলছি না, অ্যাসিডোন আছে, ডাইহাইড্রোক্সি অ্যাসিডিক অ্যাসিড আছে, এইসব নাম আছে। আর ব্লাডের পিএইচটা কমে যায়, ওগুলো অ্যাসিডিক নেচার বলে ব্লাডের পিএইচটা কমে যায়, অ্যাসিডোসিস হয়ে যায়। এটা যে লাইফ থ্রেটেনিং মেডিকেল এমার্জেন্সি, মানে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট না করতে পারলে পেশেন্ট কিন্তু মানে মর্টালিটি রেট অনেক বেশি, খুব টাইমে ডায়াগনোসিস পেশেন্ট আসে আমাদের কাছে, ইনসুলিন নিচ্ছিল, হয়তো কম ডোজে নিচ্ছিল, 2-4 দিন নেয়নি, খাওয়া দাওয়া বেশি করেছে, প্রচুর মিষ্টি খেয়ে সুগার বেড়ে গেছে প্রচুর, ইনসুলিন অভাব হয়ে গেছে, কিটোন বডি তৈরি হয়েছে, অনেক পেশেন্ট পাই আমরা। তো প্রথমটা আমরা কী করে বলছি, সুগারটা বেশি থাকবে, 400-500 সুগার হয়ে গেছে, আর ইউরিন টেস্ট, কিটোন বডি টেস্ট করতে বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট 20 মিনিটেও হয়ে যায় রিপোর্টটা, খুব রেডিমেড টেস্ট পাওয়া যায়। তাহলে সিম্পলি টেস্ট করে আমরা বলে ডায়াবেটিস পেশেন্ট আইসিইউতে ভর্তি করে ট্রিটমেন্ট করতে হবে, মানে খুব লাইফ থ্রেটেনিং কন্ডিশন একেবারে, এটা হয়। আরও কয়েকটা টেস্ট আছে ইউরিনে, সেগুলো আর বলছি না। পরফাইরিয়া বলে কিছু ডিজিজ আছে, ওগুলো সেরকমগুলো আমরা পাইও না, আর ওগুলো বলে মাথা ভারী করতে চাই না, ঠিক আছে। আর কিছু টাইম তো হয়ে গেল মোটামুটি সাড়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, মানে ইউরিন করার আগে কিছুটা সাদা বেরিয়ে আসছে, ঠিক আছে, এটা কি কারণে হতে পারে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার হচ্ছে যেটা বললাম, এই হচ্ছে ছেলেদের পেনিস থাকে, এখানে উপর থেকে তো ইউরিনারি ব্লাডার, এখানে ইউরিন আছে, এখানে স্ফিংটার আছে, আর এগুলোতে ওই সেমিনাল ভেসিকলগুলো ওপেন হচ্ছে, স্পার্ম, ঠিক আছে। এবার আমি দেখা হলো যে ইউরিন করা শুরু করলাম, তারপর সাদা কিছু বেরিয়ে আসছে, তার মানে কি ইউরিনটা বার হওয়ার আগে সেটা বেরিয়ে আসছে। এটা কি করে? সিম্পল যেটা হতে পারে, এটা ইউরেথ্রা, এগুলো তো মাসেল আছে, ঠিক আছে, এখানে এসে ওপেন হচ্ছে, ইউরেথ্রাইটিস হয়েছে, মানে ইউরেথ্রাতে কোনো ইনফেকশন হয়েছে, ইউরেথ্রাইটিস, তার জন্য পাসসেল হতে পারে, পুসেল তৈরি হচ্ছে, ঠিক আছে। সেটা গনোরিয়া এখনকার দিনে প্রায় হয় না, প্রায় উঠেই গেছে। তো সিম্পল যে কোনো একটা ইউরেথ্রাইটিস হয়েছে, তাহলে কী হবে, এখানে যে লোকাল জিনিসগুলো জমে থাকবে সেটাই তো আগে বার হবে, এটা একটা হতে পারে। সেকেন্ড হতে পারে সে যে কোনো কারণেই হোক, একটা রাত্রেবেলা ঘুমিয়েছিল বা কিছু ভেবেছিল, একটা সেক্সুয়াল এক্সাইটমেন্ট হয়েছে, কিছু স্পার্ম বেরিয়ে এসছে, ঠিক আছে, সেগুলো জমেছিল, ওই আর সেক্সুয়াল এক্সাইটমেন্ট যে কোনো সময় হয়, রাত্রি হতে পারে, তার কি মানে যে কোনো সময় হতে পারে, হয়ে 2-4টা স্পার্ম এখানে এগুলো বেরিয়ে আসতেই পারে, বলছি আরও আসছি, যে কোনো সময় হতে পারে, এক্সাইটমেন্টটা যে কোনো সময় হতে পারে, যেটা কোনো টাইম আছে কোনো নেই, হাসির কিছু নেই, নর্মালি যেটা বলছি, ঠিক আছে, এটা একটা। সেকেন্ড হচ্ছে এইখানে কিছু বাল্ব, কিছু গ্ল্যান্ড থাকে এখানে, এখানে ইউরেথ্রাল কিছু গ্ল্যান্ড থাকে এইসব জায়গাতে, যেগুলো বাল্ব বা ইউরেথ্রাল গ্ল্যান্ড বলা হয়। এই যে আমরা স্পার্ম বলি, সিমেন্টের রঙটা এটা মানে সাদা টাইপের হয়, তো সেখানে শুধুমাত্র স্পার্ম থাকে না, জিনিস ওই যে লিকুইড সাদা জিনিসটা থাকে,
সেটা বেসিক্যালি এই যে বাল বা ইউরেথ্রাল গ্ল্যান্ডগুলোতে গ্ল্যান্ডের সিক্রেশন কিছু হয়, গ্ল্যান্ড থেকে সিক্রেশনগুলো স্পার্মের সঙ্গে মিশে ওরকম একটা জিনিস বা কালার তৈরি হয়, ঠিক আছে। এবার হতেই পারে যে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড অ্যাক্টিভেট ছিল, মানে অ্যাক্টিভ ছিল, কিছু সিক্রেশন ওখান থেকে বেরিয়ে এসছে, মানে ইউরেথ্রাল, তাহলে সেই সিক্রেশনগুলো কোথায় এখানে জমে থাকবে, ইউরিন করার সময় সেটা বেরিয়ে আসবে। ইনফেকশান, এটা ইউরিনে ইনফেকশান হয়েছে, এখানে কোনো পার্সেলগুলো তৈরি হয়েছে, সেটা হতে পারে। সিম্পল অনেক সময় এমনিতেও বার হয়। এবার আমাকে দেখতে হবে যে পেশেন্টের জ্বালা কিছু হচ্ছে কি না, কোনো বার্নিং সিচুয়েশন আছে কি না, সেটা দেখতে হবে। অনেক পেশেন্ট যখন অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, ইউরিন কালচার এগুলো করে দেখি, তাহলে সিম্পল ইউরোথাইটিস হতে পারে, সিমেন্ট বেরিয়ে আসতে পারে, বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশন বেরিয়ে আসতে পারে, বা অনেক সময় নন স্পেসিফিক এমনি বার হয়, ঠিক আছে। এটা আর কিছু, বা যেটা বললাম যে এখানে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে প্রথমে কী হবে, সেটা বেরিয়ে আসবে। বা এবার এখান ব্যাপারটা হয় যে এই যে ইউরিন দিয়ে সাদা জিনিস বেরিয়ে আসছে, সেটা দুরকম ভাবে হতে পারে। হয় ইউরিনে প্রথমে বেরিয়ে আসছে, আরেকটা হতে পারে ইউরিনে মিডিলে বেরোচ্ছে, মানে প্রথম কিছুটা ইউরিন বেরিয়ে গেল, তারপর কিছুটা ঘোলা ইউরিন বেরোলো, তার আবার পরিষ্কার ইউরিন, তার সেটা কি হতে পারে যে প্রথমে ইউরিন বেরিয়ে গেল মানে কিছু নর্মাল ছিল, তারপর তা বেরিয়ে আসছে, তার মানে কি হয়তো ব্লাডারে কোনো প্রবলেম হয়েছে, ব্লাডারে কোনো ইনফেকশন হয়েছে, সেখান থেকে পার্সেল বা কিছু সামথিং সিক্রেশন বেরিয়ে আসছে, এটা একটা হতে পারে। আরেকটা কি হতে পারে, এখানে কোনো প্রবলেম নেই, প্রথমে ইউরিন বেরিয়ে গেল, হয়তো প্রবলেমটা কিডনিতে আছে বা ইউরেটারে আছে, তাহলে কী হবে, সেখানে সাদা জিনিসটা পাসগুলো শেষে ইউরিনের শেষে বার হবে। তো ইউরিনের প্রথমে বেরোচ্ছে না মিডিলে না শেষে বার হচ্ছে, সেটা থেকে আমরা আন্দাজ করতে পারবো যে প্রবলেমটা কোন জায়গায়, প্যাথোলজিটা ইউরেথ্রাতে আছে না ব্লাডারে আছে না আপার ইউরিনারি ট্র্যাক্টে আছে, এটা একটা দিক গেল। আর মেডিসিন ডিপেন্ড করছে কি ইনফেকশন আছে, অনেক সময় কিছুই থাকে না, বেশি করে জল খেলেই হয়ে যায়। আর যেটা হয় যে বেশিরভাগ পেশেন্ট এসে কি বলে, মানে সাদা ধাত বেরিয়ে যাচ্ছে, ধাত সিনড্রোম, ঠিক আছে। সেটা মানে এবার কি হয়, বহু লোকের মানে বিশেষ করে মানে গ্রামের দিকে বহু মানুষ ধারণা আছে যে সিমেন্ট যেটা তৈরি হয়, ঠিক আছে, ওরা কী ভাবে যে সিমেন্টটা তৈরি হয় রক্ত থেকে। লোকের মধ্যে এরকম ভুল ধারণা আছে যে 60 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা সিমেন্ট তৈরি হয়, তার মানে সে ভাবছে এক ফোঁটা সাদা বেরিয়ে গেল রক্ত, তার শরীর থেকে ব্লাড বেরিয়ে গেল, এবং ওই সাইকোলজিক্যালি ভাবতে দেখবে শরীরে রোগা হয়ে যাচ্ছে, তার ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, পুরোপুরি সাইকোলজিক্যাল প্রবলেম, ঠিক আছে। রক্ত থেকে সিমেন্ট তৈরি হয় না, সিমেন্টটা টেস্টিসের মধ্যে তৈরি হয়। হ্যাঁ, লোকে জানে, ঠিক আছে, ধাত সিনড্রোম হয়, ধাত বেরিয়ে যাচ্ছে, কেউ বলেছে সরাসরি লজ্জায় তো বলতে পারে না, বলে প্রোটিন বেরিয়ে আসছে, প্রোটিন বেরিয়ে আসছে মানে প্রথম বুঝতে পারতাম না, এখন জিনিসটা বুঝে গেছি যে কী বলতে চাইছে। মেয়েরা এটা নর্মালি দেখা যায় যে মেয়েদের যখন মানে ওইরকম প্রবলেম হয় না, তারা খুব মানে ইজিলি কথাগুলো ডাক্তারকে বলতে পারে, কিন্তু ছেলেরা অনেক বেশি লজ্জা করে, মানে অ্যাজ কম্পেয়ার করে বলছি, সবাই না, মেয়েরা তাদের প্রবলেমটা ইজিলি ডাক্তারের কাছে বলতে পারে, কিন্তু ছেলেরা অনেক সময় বলতে লজ্জা বোধ করে। সবার ক্ষেত্রে নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা যেটা হয়, ঠিক আছে। তাহলে যেটা বললাম যে ইউরিন দিয়ে সাদা জিনিস বেরোচ্ছে মানে ধাত বেরিয়েছে, এরকম ব্যাপারটা নয়, লোকাল ইনফেকশন হতে পারে, বাল্ব বেরোতে গ্ল্যান্ডের সিক্রেশন বেরোতে, কোনো কারণে সিমেন্ট বেরিয়ে যেতে পারে, এটাই পেশেন্টকে ভালো করে বোঝাতে হয়, জল বেশি করে খেতে বলা হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্লাস আরও যেটা ভাবে যার কারো হয়তো ঘন ঘন নাইট ফল হয়, ঠিক আছে, স্যার একটাই চিন্তা, আমার শরীর প্রতিদিন ঘন নাইট ফল হচ্ছে, আমার শরীর সব রক্ত বেরিয়ে যাচ্ছে, আর রক্ত বার হচ্ছে না, ওটা তো ন্যাচারালি মানে একটা স্পার্মের এমনি মোটামুটি 72 দিন একটা তো অ্যাভারেজ আয়ু থাকে, ঠিক আছে, ওই রক্তের মতো। যদি স্পার্মগুলো যদি নাও বার হয় টেস্টিস থেকে, তাহলে তো সেখানে তৈরি তো হচ্ছেই ভেতরে, তাহলে যদি কারো প্রতিদিন নাইট ফল হয় সেটা হতেই পারে, নাইট ফল হওয়াটা কোনো অসুখের মধ্যে পড়ে না, বরং না হলে প্রবলেম। এই কী হয়েছে ভয় করে রাখতে হবে, আমার খুব হচ্ছে, তা আমি বলি এই যে আপনার নাইট ফল হচ্ছে মানে আপনি ছেলে, মানে আপনার কোনো প্রবলেম নেই, যদি না হতো তাহলে আপনার প্রবলেম, ডাক্তার দেখাতে হতো। হতেই পারে, ইয়াং এজে হতেই পারে, না হওয়ার কি, যেটা এক্সাইটমেন্ট থাকে সবার। দেখুন আমরা হচ্ছে মানুষ, আমাদের সবার ন্যাচারাল বেসিক একটা তো নিড থাকে না, সেটাও তো একটা মানে সেক্সুয়াল একটাও তো মানুষের বেসিক একটা মানে ন্যাচারাল ইনস্টিংক্ট, ওটা অস্বাভাবিক কিছু না। তাহলে কারণ নাইট ফল করা সপ্তাহে 2 দিন 3 দিন নাইটে 2বার হয়েছে, এটা কোনো ভাবার কিছু নেই, ওটা এনে ভাবতে হবে না, হলো হচ্ছে হোক, হতে হতে হচ্ছে হোক, তাতে কী হলো, খাওয়া দাওয়া কোনো নর্মালি থাকুন, কোনো ব্যাপার নেই।